আর নিজের ল্যাপটপে পর্নো ভিডিও দেখছিল। হঠাৎ করে ভিডিও থেমে যায়। পর্ন সাইট থেকে তাকে বের করে দেয়া হয়। এটা দেখে সে ভয় পেল, কারণ এই সাইটটা তার নিজেরই বানানো। চাইলে সে সবাইকে বের করতে পারবে, তাকে নয়। তারপরেও তাকে কে বের করে দিল? অয়ন রেগে গিয়ে ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে লাগলো। একটু আগে যে সাইডে সে ভিডিও দেখছিল, সেই সাইডই আর খুঁজেই পাচ্ছে না সে। হঠাৎ সাইট হারিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। অয়ন সাইট খুঁজে না পেয়ে ভয় পেল, কারণ এই সাইটে সে অনেক টাকা ইনভেস্ট করেছে। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এই সাইট সে পরিচালনা করছে। এইভাবে যদি সাইট হারিয়ে যায়, তাহলে খুব বড় বিপদ। এই সাইটে ইনভেস্ট করা সব টাকা তার জলে যাবে। অয়ন বর্তমান ডার্ক জগতের একটা জনপ্রিয় নাম। মাত্র বছর কয়েক এই জগতে বিচরণ করে নাম কামিয়ে নিতে তার খুব একটা কষ্ট করতে হয়নি। প্রথম দিকে সাদা হ্যাকার মানে হোয়াইট হ্যাকারের মতো কাজ করলেও ধীরে ধীরে লালা হ্যাকার মানে রেড হ্যাকার হয়ে ওঠে। বলা যায় এখনো রেড হ্যাকারের মতো কাজ করছে। হ্যাকার তিন প্রকার: হোয়াইট হ্যাকার বা সাদা ক্যাপের হ্যাকার, যারা সর্বদা দেশ ও জাতির উন্নতি আর তাদের তথ্য সংরক্ষণের জন্য কাজ করে। এরা অনেক সময় দেশের জন্য গোপন মিশনও করে। দ্বিতীয় নম্বরে আছে রেড হ্যাকার বা লাল ক্যাপের হ্যাকার। এরা ভালো কাজ করে, যেমন করে তেমনই খারাপ কাজও করে। কখনো দেশের জন্য খারাপ করে, আর কখনো ভিনদেশীদের জন্য কাজ করে। কখনো অপরাধ করে, কখনো ভালো কাজ করে, যাদেরকে লাল টুপি পরিহিত হ্যাকারও বলা হয়। তৃতীয় নম্বরে আছে ব্ল্যাক হ্যাকার বা কালো হ্যাকার। এরা নিজেদের স্বার্থের জন্য যে কোনো কাজ করতে পারে। এরা এত ভয়ঙ্কর যে নিজের স্বার্থ পুরো দেশ বা জাতির ক্ষতি করতে একটা বারও ভাবে না। তাই এরা হ্যাকার জগতের সবচেয়ে বড় হ্যাকার। অয়ন শুরু থেকে সাদা হ্যাকার হলেও এখন লালা হ্যাকারের মতো কাজ করে, কখনো ভালো কখনো খারাপ। তবে ইদানিং খারাপ কাজ বেশি করছে। ধীরে ধীরে সে এখন কালো জগতে চলে যাচ্ছে। অয়ন ল্যাপটপের সামনে কিছু সময় বসে থেকেও তার সাইট কোনো ভাবে খুঁজে পাচ্ছে না দেখে থমকে গেল খানিক সময়ের জন্য। তার বুঝতে বাকি নেই সে অন্য কোনো হ্যাকারের কবলে পড়েছে, যে চায় না সে এই খারাপ কাজ করুক। অয়ন একাই পর্ন সাইট চালায় তা কিন্তু নয়, আরও অনেকে আছে এই সাইটে, সাথে অন্য অনেক সাইটও আছে। তবে সবার আগে অয়ন হ্যাকারের হাতে পড়ল, তাই সে কিছু বুঝে উঠতে পারেনি। অয়নের মতো নাম করা হ্যাকারের জিনিসে হাত দিবে এমন কেউ তার জানা মতে নেই বললেই চলে। তাও হঠাৎ হুট করে কে এমনটা করলো সেটা ভেবে অয়ন চিন্তিত হয়ে পড়ল। বেশ কিছু সময় অয়ন নিজের পর্ন সাইট খুঁজে না পেয়ে তার বন্ধু আরিয়ানকে ফোন দিল। আরিয়ান জানে না অয়ন পর্ন সাইট চালায়। আরিয়ান ফোন ধরতেই অয়ন কাঁপা কাঁপা গলায় বলল, কোথায় তুই? আমি তো বাসায় আছি, কিন্তু তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ঠিক আছিস তো তুই? হ্যাঁ না, আমি আমি না, মানে আমি কি? হ্যাঁ না, আমি আমি না মানি, এইগুলো কি বলছিস? কি হয়েছে তোর? না, মানে আমার একটা সাইট হঠাৎ করে উধাও হয়ে গেছে। কিছুই বুঝতে পারিনি কি হলো। বলিস কি? কিভাবে হলো এটা? তোর মতো লোকের সাথেও ঘটে এই রকম? কিছুই বুঝতে পারিনি কি হলো। আমি সাইটে কাজ করছিলাম, তখনই আমার ল্যাপটপ স্ক্রিনে খানিক সময়ের জন্য থেমে যায়। যখন আমি কি হয়েছে দেখতে কিবোর্ডে হাত লাগাই, তখনই সব কোথায় যেন হারিয়ে যায়। আমি যতদূর বুঝতে পারছি কেউ হ্যাক করেছে তোর সাইট। এটাই হতে পারে, আমার সেটাই মনে হচ্ছে। এখন কি করা যায় বলতো? আমার মাথায় তো কিছুই আসছে না। তুই বাসায় থাক, কোথাও যাস না। আমি এক্ষুনি তোর বাসায় আসছি। অতঃপর অয়ন ফোন রেখে দিল। এখন অয়ন আরও ভয় পেয়ে গেছে। আরিয়ান জেনে যাবে সে পঞ্চায়েত চালায়। মান সম্মানের একটা বিষয় আছে। আরিয়ান তার খুব একটা ভালো বন্ধু। এখন যদি সে জানে, তাহলে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। অয়ন বসে বসে অপেক্ষা করছে। একটু পর বাইকে চড়ে আরিয়ান আসলো।
অয়নের বাসা 2 তলা। নিচে সে আরিয়ানের জন্য বসে অপেক্ষা করছিল। আরিয়ান আসতেই অয়ন তাকে নিয়ে সোজা নিজের রুমে চলে যায় আর বলে ওঠে, এখন সব বল, কি হয়েছে? আমার সাইট হ্যাক হয়ে গেছে। এই সাইটে আমি অনেক টাকার কাজ করেছি। কি সাইট ওটা, সেটা বল। এত কিছু জানতে হবে না, বল কিভাবে কি করব, কোনো ক্লু পাচ্ছি না। ঠিক আছে, আমি দেখি কি হয়েছে। না দেখলে তো কিছুই বুঝতে পারবো না। অতঃপর অয়ন না চাইতেও আরিয়ান বসে পড়ল অয়নের ল্যাপটপে নিয়ে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তাও ল্যাপটপ স্ক্রিন অফ হয়ে আছে। আরিয়ানও কিছু করতে পারছে না, কারণ স্ক্রিনে যদি কিছু না আসে তাহলে কি বা করতে পারবে সে। আরিয়ান আর অয়ন দুইজনই ল্যাপটপের সামনে নিয়ে বসে আছে। একটু পর ল্যাপটপের স্ক্রিনে একটা ভুতুড়ে ইমোজি আসলো। দেখে মনে হবে ইমোজিতে কেউ হাসছে। হ্যাঁ, ইমোজিতেও আস্তে আস্তে ছোট হয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই কাজগুলো খুব ধীর গতিতে হচ্ছে। হঠাৎ লেখাটা অদৃশ্য হতেই আরও একটা লেখা ভেসে ওঠে ল্যাপটপ স্ক্রিনে, যেটা দেখে অয়ন রেগে যায়। লেখাটা ছিল, অপরাধ করলে শাস্তি পেতে হবে। তোমাদের পর্ন সাইট শেষ করে দিলাম। লেখাটা পড়ে আরিয়ান অয়নের দিকে তাকাচ্ছে। আরিয়ান এখন বুঝতে পারল কেন অয়নের সাইট হ্যাক করা হয়েছে। আরিয়ান অয়নকে বলল, তুই এসব পর্ন সাইট চালাস? আগে আমি জানতাম না তো। না, ও মিথ্যা বলেছে, এখন কিছুই নই। আরিয়ান আর কথা না বলে ল্যাপটপ অফ করে আবার অন করলো। তারপর পুরো ল্যাপটপ ঘেটে দেখলো অয়ন সত্যি বলছে না মিথ্যা। অয়ন আরিয়ানকে ডেকেছে এই সাইট উদ্ধার করার জন্য, কারণ আরিয়ান টেকনিক্যাল বুদ্ধি খুব বেশি। সহজেই সে যে কোনো দুর্বল জায়গা খুঁজে নিতে পারে। কিন্তু এখানে এসে সে অয়নের মান সম্মানে কথা আসবে সেটা কালো টাকার লোভে অয়ন কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিল। আরিয়ান অয়নকে তার বাসায় যেতে বলে, কারণ আরিয়ানের বাসায় কম্পিউটার আছে আর সেদিক থেকে চেষ্টা করলে হয়তো তার সাইট ফিরে পেতে পারে। আরিয়ান বাসায় চলে গেল। বিকেলের দিকে অয়নও আরিয়ানের বাসায় গেল। দুইজন দুইটা কম্পিউটারের সামনে বসে পড়ল যাতে অয়নের সাইট ফিরিয়ে নিতে পারে। কিন্তু অনেক চেষ্টা করেও কোনো কাজ হচ্ছে না। দীর্ঘ 2 ঘন্টা চেষ্টার পরেও যখন সাইট ফেরাতে পারলো না, তখন তাদের বুঝতে বাকি নেই এই সাইট তারা আর ফিরে পাবে না। হ্যাঁ, দীর্ঘ 2 ঘন্টা চেষ্টার পরেও তাদের সাইট পায়নি। তাদের কেবল দেখা ছাড়া আর কিছু করার নেই। কোনোভাবেই ফিরিয়ে নিতে পারেনি। যখনই দুইজন ল্যাপটপ ছেড়ে উঠতে যাবে, তখনই একটা লেখা তাদের সামনে আসে। লেখাটা বাংলা বা ইংরেজিতে ছিল না, চাইনিজ ভাষায় কিছু লেখা ছিল। অয়ন তাড়াতাড়ি সেটার ট্রান্সলেশন করে দেখে লেখাটা হচ্ছে, এই সাইট ফিরে পাবে না, শত চেষ্টা করেও। সারা জীবনের জন্য এই সাইট ধ্বংস করে দিলাম। যারা পর্ন সাইট চালায় সবাই ধ্বংসাত্মক। তারা সমাজের মানুষকে খারাপ পথে নিয়ে যায়, যুব সমাজ ধ্বংস করে। যারা এই সাইট পরিচালনা করে তাদের জীবনের ঝুঁকি আছে। সবাই ধ্বংস হয়ে যাবে। সে সময়টা বেশ দূরে নয়, ফিরছি আমি আরও ভয়ঙ্কর হয়ে। এই লেখাটা পড়ে অয়ন কিছুটা ভয় পেয়ে যায় আর লেখাটা আরিয়ানকে দেখায়। আরিয়ান লেখাটা পড়ে কি যেন ভাবে, তারপর অয়নকে বলে, এটা খুব ভয়ঙ্কর কেউ। আমি একজনকে সন্দেহ করছি, কিন্তু এটা সে কি না সেটা এখনো জানি না। যদি এটা সে হয় তাহলে তুই জীবনের ঝুঁকিতে আছিস, আর যদি সে না হয় তাহলে নতুন কেউ ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। আমাদের এখন তাকে শেষ করতে হবে। আরিয়ানের কথায় অয়ন কিছুটা থমকে যায়। আর অয়ন আরিয়ানের উদ্দেশ্যে বলে ওঠে, কে হতে পারে সে? বল না তাড়াতাড়ি করে, আমিও জানতে চাই কে সে। সেটা হচ্ছে। আর কিছু বলতে যাবে তখনই আরিয়ানের কম্পিউটার রুমে কেউ প্রবেশ করলো। দুইজন ফিরে দেখে আরিয়ানের ছোট বোন রুহানি হাতে চা নিয়ে আছে। রুহানি অয়নের উদ্দেশ্যে বলে ওঠে, আসসালামু আলাইকুম অয়ন ভাইয়া, কেমন আছো? অনেক দিন পর আমাদের বাসায় আসলে, তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কি কাজ করছো কম্পিউটারে?
তেমন কোনো কাজ নয়, শুধু একটু সাইটে কাজ ছিল, সেটা করেছি তোমার ভাই আর আমি মিলে। ওকে, করো তাহলে। আর চা খেয়ে নিও। অতঃপর রোহানি চা দিয়ে চলে আসতে যাবে, ঠিক একটু ফিরে দেখলো কম্পিউটার স্ক্রিনে থাকা কিছু চাইনিজ লেখা। রোহানি লেখাটা দেখে একটু মুচকি হাসি দিল। অয়ন বা আরিয়ানকেও সে হাসি দেখলো না। রোহানি চা দিয়ে নিজের রুমে চলে গেল। ভিতর থেকে দরজা বন্ধ করে দিল, যাতে কেউ আসলে সে বুঝতে পারে। অয়ন আর আরিয়ান বেশ কিছু সময় ধরে কিছু করতে না পেরে কম্পিউটার ছেড়ে উঠে পড়ল। হারিয়ে ফেলল অয়নের পর্ন সাইট। অতঃপর অয়ন বাসায় চলে গেল। আরিয়ান কম্পিউটার রেখে রুহানির রুমে গিয়ে দেখে দরজা ভিতর থেকে লক করা। আরিয়ান ভাবলো রুহানি ঘুমাচ্ছে, তাই আর না ডেকে ছাদে চলে গেল। একটা কথা আরিয়ান বারবার ভাবছে, আর সেটা হলো সে তো মারা গেছে আমার জানা মতে। দেশের সব হ্যাকার সেটাই জানে। তাহলে এটা কি সে হতে পারে? মরা মানুষ হতে পারে না, এটা অন্য কেউ। অতঃপর এইদিকে অয়ন বাসায় গিয়ে ভাবতে লাগলো। আরিয়ান তো করে নাম বলতে চেয়েছিল, কিন্তু বললো না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। এই ভেবে অয়ন আবার আরিয়ানকে ফোন দিল। আরিয়ান ফোন ধরে কানে দিতেই অপর পাশ থেকে অয়ন বলল, সে ভয়ঙ্কর হ্যাকারটা কে হতে পারে? তখন তো বলতে চেয়েও বললি না, এখন তো বল। আরিয়ান অয়নের কথায় কিছুটা থমকে গেল। আরিয়ান চুপ থাকায় অয়ন আবার জিজ্ঞেস করলো, কে সে? বল না। এবার আরিয়ান কিছুটা রাগী গলায় বলে ওঠে, আমি জানি না সে কে, তবে এটা জানি সে কাউকে মারার আগে এমন একটা চিঠি বা মেসেজ দিবে, তার ব্যাপারে আমি আর কিছু জানি না। অয়ন ভেবেছিল আরিয়ান হয়তো সে হ্যাকারের নাম বলবে, কিন্তু তা না বলে আরও রাগ দেখালো। ফোন কেটে দিয়ে ভাবলো অয়ন সব ভুলে যাবে, চুপচাপ হয়ে থাকবে। যদি তাতে তার জীবনের ঝুঁকি কমে যায় তাহলে সেটাই ভালো। সবাই চুপচাপ হয়ে গেল। অয়ন আর আরিয়ান এমন ভাব ধরল যেন তারা কিছুই জানে না। 2 দিন পর অয়ন আর আরিয়ান ভার্সিটিতে আসে। এইদিকে ভার্সিটিতে আসে নতুন ছেলে রবিউল হাসান। অয়ন আর আরিয়ান আর সাথে কিছু ছেলেপেলে নিয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। তখনই রবিউল ওদের কাছে যায় আর জিজ্ঞেস করে, ভাই, অনার্সেল পলিটিক্যাল সায়েন্সের রুমটা কোন দিকে একটু বলবেন প্লিজ? রবির কথা শুনে অয়ন আর আরিয়ান হাসতে শুরু করে। রবি যখনই সেখান থেকে চলে আসতে যাবে তখনই অয়ন রবিকে দাঁড় করিয়ে বলে, নতুন নাকি? আগে তো দেখিনি এই কলেজের মধ্যে। হ্যাঁ, নতুন। তাই তো রুমটা চিনি না বলে আপনাদেরকে জিজ্ঞেস করলাম, কিন্তু আপনারা বললেন না। বা তোর তো মুখে অনেক কথা বাসায় কয়। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন। আচ্ছা, আমি অন্য কারো থেকে জেনে নেব। ধন্যবাদ। আরে বাহ, দেখতে খ্যাত হলেও কথায় স্মার্ট আছে। আপনারা আমাকে অপমান করছেন। কারো গায়ের পোশাক দেখে বিচার করার ক্ষমতা আপনাদের নেই। ওই, গলা নামিয়ে কথা বল। সিনিয়র হই তোদের, বুঝলি? না হলে গলা নামিয়ে দেব। আচ্ছা সরি ভাই, আসি আমি। আরে ওই, কই যাস? ভাই, ক্লাস আছে, ক্লাস খুঁজতে হবে, তারপর যেতে হবে। আর কিছু সময় পর ক্লাস শুরু হবে, সময় নেই হাতে। না, তুই আজ কোনো ক্লাস করবি না। যা ওই দোকান থেকে আমার জন্য চা নিয়ে আয়। দেখুন, আপনারা অযথা আমাকে বিরক্ত করছেন। ওই, তুই যাবি না আনতে নাকি এখানেই? কথা বলতে না বলতে আরিয়ান রবির শার্টের কলার ধরে বসে। ইচ্ছে না থাকা সত্ত্বেও রবি তাদের জন্য চা আনতে রাজি হয়ে যায়। রবি চা আনতে চলে যাওয়ার পর আরিয়ান আর অয়ন হাসতে হাসতে বলে, ভালোই মুরগি পাইছি, এবার এটাকে দিয়ে সব করাবো। কিছুটা দূরে হলেও রবি তাদের কথা শুনতে পায়। রবি মনে মনে ভাবে, তবে ভালোই হবে, আমি যত তোদের কাছে থাকবো ততই লাভ আমার। অয়ন আর আরিয়ান হাসতে থাকে। একটু পর রবি চা নিয়ে আসে। অয়ন আর আরিয়ানের হাতে চা দিয়ে চলে যেতে চাইলে অয়ন নিজের পকেট থেকে চায়ের টাকা বের করে রবির দিকে ছুঁড়ে মারে আর বলে, এ ফকির, তোর 4 টাকা নিবি না? এই ধর। রবি ফিরে মাটি থেকে টাকাটা তুলে নিয়ে অয়ন আর আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে যায়,
হঠাৎ আরিয়ান একটু শক খায়। এই হাসি হয়তো সে আগে কোথাও দেখেছে। অয়ন রবির হাসি দেখে বলে, দেখ, 4 টাকার সাথে কিছু বকশিস পেয়েছে বলে কত খুশি হয়েছে এই খ্যাতটা। জানিস এরা হলো টাকার পাগল। টাকা দিবি তো এদের দিয়ে সব কাজ করানো যাবে। অয়নের কথা শেষ হতে না হতে আরিয়ান তাকে থামিয়ে দিয়ে বলল, না, এটা হতে পারে না। ওর হাসি হয়তো আগে আমি কোথাও দেখেছি, কিন্তু ওর মুখটা দেখিনি। ওর হাঁটার স্টাইল, হাত নাড়ানোর স্টাইল, এমনকি তার রহস্যময় হাসি, সব আমার কেন যেন চেনা মনে হচ্ছে। ওর থেকে সাবধানে থাকিস। এমনিতেও অপরিচিত কারো ওয়ার্নিংয়ে আছি। কে কখন কোন দিকে এসে যায় তার হিসেব নেই। আরিয়ানের কথায় অয়ন কিছুই বুঝল না। একদিকে রবি একটা মেয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, উদ্দেশ্য অনার্সের রুমটা চিনে নেওয়া। মেয়েটা কিছু সময় রবির দিকে তাকিয়ে রুমটা দেখিয়ে দেয়। রবি রুমে চলে যায়। সবাই ভূত দেখার মতো তার দিকে তাকিয়ে আছে। একটু পর স্যার ক্লাসরুমে আসলো, আবারও বের হয়ে যায়। বাইরে দরজার উপরে কি যেন দেখলে আবার ভিতরে ঢুকে সবাইকে বসতে বলল। সবাই বসে গেলে স্যার বলল, এটা অনার্স প্রথম বর্ষের রুম না। স্যারের কথা শুনে সবাই কিছুটা থমকে গেল। আর রবি তাকিয়ে বলল, হ্যাঁ স্যার, এটাই অনার্স বর্ষের রুম। স্যার এবার একদম পিছনে থাকা রবিকে দাঁড়াতে বলল। রবি দাঁড়িয়ে স্যার কি বলে তা শুনতে প্রস্তুতি নিল। হয়তো সবার মতো ছোট লোক খ্যাত বলে অপমান করবে, ঠিক সেটাই হলো। রবি দাঁড়াতেই স্যার জিজ্ঞেস করলো, এই ছেলে কে, তুমি এখানে কি করছো? স্যার, আমি এই ক্লাসের স্টুডেন্ট। এটাই আমার প্রথম দিন, তাই আমাকে আপনি বা এখানে থাকা কেউ চিনে না। রবির কথা শুনে স্যার কিছুটা রেগে গিয়ে বলল, তোমার রোল কত বলো তো? স্যার, আমার রোল 126। 6টা মাস হয়ে যাচ্ছে আর তুমি এতদিন পর ভার্সিটিতে এসেছো? স্যার, আসলে আমি রবিকে আর কোনো কথা বলতে না দিয়ে স্যার নিজের খাতা দেখে বলল, এখানে 126 বলে কেউ নেই, 125 পর্যন্ত আছে। স্যার, আমি ট্রান্সফার হয়ে আসছি। কাল ট্রান্সফার হয়েছি আর আজ ক্লাস করতে আসছি। ও হ্যাঁ, তাই তো বলি, এমন খ্যাত মার্কা ছেলে আমাদের ভার্সিটিতে আসলো কিভাবে? স্যারের কথা শুনে রবি মাথাটা নিচু করে ফেলল আর ক্লাসের সবাই হাসাহাসি শুরু করলো। রবি মাথা নিচু করলেও তার কেন যেন এসবে খুব ভালো লাগছে। মনে মনে সে ভাবছে, আজ যদি এমন না হতাম, এই নিষ্ঠুর মানুষগুলো গরিবের সাথে কি করে তা বুঝতেই পারতাম না। রবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্যার নিজের মতো রবিকে অপমান করেই যাচ্ছে। স্যারের কথা শেষ হলে রবি মাথা নিচু রেখেই বসে পড়ল। এই ভার্সিটিতে সব বড় লোকের ছেলেরা পড়াশোনা না টাইম পাস করে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বাবার টাকা নষ্ট করতে আসে। তবে দুই একজন আছে যারা পড়াশোনা করে, যারা ভালো পড়াশোনা করে তারা কখনো কাউকে অপমান করে না, কাউকে ছোট করে কথা বলে না, সবার সাথে খুব সহজে মিশে যায়। রবি মাথা নিচু করে বসে আছে। স্যার ক্লাস করে যাচ্ছে, স্যারের কথা রবি শুনছে আর মাথা নিচু করে আছে। একদম পিছনের সিটে রবি একা বসে আছে। হঠাৎ ভার্সিটির ভিপি ক্লাসে আসলে সবাই দাঁড়িয়ে তাকে সম্মান করে। সবার মতো রবিও দাঁড়িয়ে যায়। স্যার সবখানে দেখে, একদম পেছনে রবির দিকে তাকিয়ে সবাইকে বসতে বলল। সবাই বসে গেলে স্যার রবিকে দাঁড়াতে বলল। সবাই মুচকি হাসছে। সবার মতে স্যার হয়তো রবিকে অপমান করবে। রবিকে স্যার সামনে আসতে বললে সে সামনে এলো। স্যার রবিকে দেখিয়ে বলল, হয়তো তোমরা অনেকে জানো না, ওর নাম হচ্ছে রবিউল হাসান। ও খুব মেধাবী ছাত্র। স্যার কথা বলার মাঝখানে রবি একটা কাশি দিল। স্যার সাথে সাথে কথা ঘুরিয়ে বলল, রবিউল হাসান আগামীকাল এখানে ট্রান্সফার হয়ে আসছে। তোমরা সবাই ওর সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবে। যাই হোক, রবিকে তো তোমরা সবাই চেনো, এখন তোমাদের পরিচয় দাও রবিকে। স্যারের কথা শুনে কয়েকজন তো বলেই উঠল। এই কথা শুনে স্যার ধমক দিলে সবাই চুপ হয়ে যায়।
স্যার এক পাশ থেকে নাম বলতে বললে সবাই নিজেদের মতো তাদের পরিচয় দেওয়া শুরু করে। রবি খেয়াল করে দেখছে তাদের মধ্যে অনেক মুখে রাগ আর ধমকানোর স্বরে তাদের নাম বলছে। রবি এসব দেখেও সবার নাম জেনে নিল। ভিসি স্যার রবিকে সামনে এসে বসতে বললে রবি ছোট্ট করে বলে, সমস্যা নেই, পেছন থেকে সবাইকে ভালো করে দেখা যায়। সবার সাথে কথা শেষ করে ভিসি স্যার চলে গেল। রবি ঠিক পেছনে গিয়ে আবার বসে পড়ল। স্যার নিজের মতো ক্লাস করাতে শুরু করলো। পূর্ণ সময় ক্লাস করে স্যার রবির দিকে তাকিয়ে বলল, আজকের ক্লাসটাই করতে পারলাম না। রাগী গলায় এটা বলে স্যার চলে গেল। রবি মাথা নিচু করে পেছনের সিটে বসে আছে আর ভাবছে। যারা শিক্ষা দেয় তারাই যদি ধনী গরিবের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, তাহলে তো এই জাতি শেষ হয়ে যাবেই। রবি মাথা নিচু করে এসব ভাবছে, তখনই সে বুঝতে পারল তার দুই পাশে কেউ এসেছে। রবি মাথা তুলে তাকিয়ে দেখে দুইটা ছেলে তার পাশে বসে আছে। রবি মাথা তুলেছে দেখতেই তারা বলল, হাই, আমি নীল। আর আমি। তাকে আর বলতে না দিয়ে রবি বলে উঠল, রাফিন। রবির কথা শুনে রাফিন কিছুটা হেসে বলল, তার মানে ভিসি স্যার যা বললো তা আসলে সত্যি। রাফিন রবিকে কি বোঝাতে চেয়েছে সেটা রবি বুঝলেও না বোঝার মতো করে আবার জিজ্ঞেস করলো, স্যার কি বুঝিয়েছে? তুমি খুব মেধাবী, সেটাই। কথা বলার মাঝখানে সামনের দিকে তাকিয়ে হঠাৎ রবি কিছুটা হয়ে যায়। এই বোধহয় রবি নিজেকে হারিয়ে ফেলবে। একটা মেয়ে সে ক্লাসে প্রবেশ করলো দেখতে মাশাল্লাহ, যে কেউ ফিদা হয়ে যাবে। রবি সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ পাশে রাফিন রবিকে কিছুটা ধাক্কা দিয়ে কল্পনার জগৎ থেকে ফিরিয়ে আনলো আর বলল, কিরে, কই হারিয়ে গেলি? না মানে কোথাও না। আপনারা কিছু বলবেন? আমাদের আপনি করে বলছিস কেন? তুই করে বলবি। আজ থেকে নীল আর আমি তোর ফ্রেন্ড। এমনিতেও এখানে সব বড় লোকের কাছে আমরা অবহেলিত। আমার যে না অবস্থা, কেউ আমার ফ্রেন্ড হবে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এত অবাক হওয়ার কিছু নেই, আমরা এখন থেকে তোর ফ্রেন্ড। নীল এই বলে হাত বাড়িয়ে রবির সাথে হ্যান্ডশেক করে। একটু পর ক্লাসে আর একটা স্যার প্রবেশ করে। নীল আর রাফিন তার সাথে বসে পড়ে। স্যার ক্লাস শুরু করে। রবি সেই মেয়েটার দিকে একটু পর পর তাকাচ্ছে। এই অদ্ভুত সৌন্দর্য নিয়ে মেয়েটার দিকে রবি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। পাশে থাকা নীল আবারও হালকা ধাক্কা দিয়ে বলল, তুই এভাবে কার দিকে তাকিয়ে আছিস জানিস? না তো জানি না, তবে আমি জানি মেয়েটা বেশ সুন্দর। বেশি তাকিয়ে থাকিস না, অরনি দেখলে তোর অবস্থা খারাপ হবে। রবি বুঝতে পারল তাহলে এই মেয়ের নাম অরুণী। না, মেয়ে তো নয়, যেন ভুলে আকাশ থেকে নেমে আসা কোনো পরী। স্যার এই দিকে ক্লাস করেই যাচ্ছে। রবির মন অন্যদিকে। প্রায় সে ক্লাস শেষ হয়ে গেলে অরুণী সোজা রবির সামনে এসে দাঁড়িয়ে যায়। প্রথমে রবি তেমন খেয়াল না করলেও পাশে নীল হালকা ধাক্কা দিয়ে কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। রবি অরণিকে এত কাছ থেকে দেখে হয়ে দাঁড়িয়ে পড়ে। অরণি ধমকানোর স্বরে রবিকে বলে, কি ব্যাপার, এখানে কি মেয়ে দেখতে আসছিস নাকি? সে কখন থেকে দেখছি আমার দিকে তাকিয়ে আছিস। রবি কিছু না বলে চুপ করে মাথা নিচু করে ফেলে। যদি এখন রবি কিছু বলে বা করতে যাই সবকিছু ভেসে যাবে। রবি কোনো কথা বলছে না দেখে অরণি আবার চিৎকার করে বলে উঠল, কি হলো, কথা কি কানে যায় না? এবার রবির দিকে তাকিয়ে সবাই হাসছে। রবি অরণিকে বলল, আপনি অনেক সুন্দর, তাই একটু দেখছিলাম। রবির এমন কথা শুনে সবাই জোরে হেসে উঠল আর অরণি তো বেশ রেগে গেল। অরণি কিছু বলতে যাবে ঠিক তখনই স্যার ক্লাসে চলে এলো। অরণি নিজের সিটে চলে যেতে যেতে বলল, ক্লাস শেষ হলে তোকে দেখে নেব। অরণি চলে গেলে রবি বসে পড়ে। এইভাবে একটার পর একটা ক্লাস শেষ হয়ে গেলে রবি যখনই চলে আসতে যাবে তখনই পেছন থেকে কেউ ডাক দেয়। রবি ফিরে দেখে নীল আর রাফিন পেছনে আছে। রবি তাদের দিকে যেতে চাইলে মাঝখানে অরণি কোথা থেকে চলে আসে। তার সাথে অয়ন আর আরিয়ানও আছে।
রবির বুঝতে বাকি নেই এখন কোনো ঝামেলা হতে পারে এখানে। নীল আর রাফিন হয়তো এই জন্য তাকে ডেকেছিল। রবি কোনো ঝামেলায় পড়তে চায় না, তাই সোজা উল্টো দিকে ফিরে চলে আসতে যাবে। ঠিক তখনই পিছনে কেউ শার্টের কলার ধরে ফেলে। রবির তখনই পা কাঁপা শুরু হয়ে যায়। না, এটা ভয় কাঁপা নয়, আত্মরক্ষা আর বিপরীতে কেউ থাকলে তাকে বিনাশ করার। রবির পা কাঁপছে দেখে আরণি সহ সবাই হেসে ওঠে। রবির নিজের অজান্তে অরণির হাসির প্রেমে পড়ে যায়। সে নিজেও মুচকি হেসে ওঠে। আর এই হাসি দেখে আরিয়ান আবার ভয় পেয়ে যায়। আরিয়ান মনে করছে এই হাসি কোনো হায়নার মুখে দেখেছিল। সে খুবই ভয়ঙ্কর, কিন্তু কোথায় দেখেছে সেটাই মনে করতে পারছে না। অরণি রবিকে বলল, বলেছিলাম না তুই ক্লাস শেষ করে বের হলে তোকে দেখে নেব। তাহলে এখন দেখা শেষ হলে আমি আসি, বাসায় ছোট বোন একা আছে। কেবল আসলাম, বল এইভাবে তাকিয়েছিলি কেন? কি সমস্যা তোর? একটা পরী যদি কারো সামনে থাকে তাহলে কি সে তাকাবে না? নিজের সৌন্দর্যের প্রশংসা শুনে অরণি কিছুটা খুশি হলো বটে, কিন্তু কেউ যে তার দিকে তাকালে তাকে মারতে পারলে অরণির আরো ভালো লাগে। অরণি বলল, না, তুই খারাপ নজরে আমার দিকে তাকিয়েছিলি, এখন তার শাস্তি তুই পাবি। দেখুন, হ্যাঁ আমি তাকিয়েছিলাম, কিন্তু সুন্দর অনেক আপনি, এর থেকে আর বেশি কিছু না। আর সরি, আসলে তাকানোটাই আমার ভুল হয়েছে। এই বলে রবি চলে আসতে যাবে, তখনই আরিয়ান রবিকে ঘুরিয়ে চড় মারতে যাবে। ঠিক তখন অরণি তার হাত ধরে ফেলল আর আরিয়ানকে বলল, বাদ দাও, আজকে ভালো লাগছে না। শোন, আর কখনো যদি আমার দিকে তাকিয়ে থাকিস তাহলে তোর পা ভেঙে দেব। রবি চুপ করে মাথা নিচু করে সেখান থেকে কিছুটা পথ চলে এলো। নীল আর রাফিন দৌড়ে রবির কাছে এলো। রবি কারোর সাথে কথা না বলে হেঁটে ভার্সিটির বাইরে চলে গেল। ভার্সিটির ছুটি, তাই অনেকে চলে যাচ্ছে। রবির পিছন পিছন নীল আর রাফিন এলো। নীল রবির পাশে এসে বলল, কি হলো আজ অনন্যা এত ভালো হলো কিভাবে? কিছুই তো বুঝতে পারলাম না। রবি নীলের কথার কোনো জবাব না দিয়ে নিজের মতো হাঁটতে লাগলো। রাফিন বলল, তোর বাসা এখান থেকে কতটুকু দূরে? এই তো সামনের মোড়ে গিয়ে ডানে 5 মিনিট গেলেই আমাদের বাসা। বাসায় কি কে আছে বললি না তো? না, বাসায় তেমন কেউ নেই, মা আর ছোট বোন আছে। তো তোদের বাসা কোন দিকে? আমাদের বাসা তো এই দিকেই। ওকে যা তাহলে, ভালো লাগছে না, আমি বাসায় যাব। যাবি তো ঠিক আছে, তোর নম্বরটা দিয়ে যা। নাম্বার নিয়ে কি করবি? প্রতিদিন তো দেখা হবেই। লাগবে, আর মেয়েদের মতো তোর নম্বর দিতে সমস্যা কই? আচ্ছা নে তোল। রবি নিজের নাম্বার দিল তাদের। দুইজন চলে গেল। রবিও নিজের বাসায় চলে এলো। কলিং বেল দিতেই ছোট বোন হ্যাপি এসে দরজা খুলে দিল। রবি ভার্সিটিতে যাওয়ার সময় হ্যাপি রবিকে দেখেনি। ওই সময় হ্যাপি নিজের রুমে ছিল, আর যখন ফিরলো তখন রবিকে দেখে সে চোখ বড় বড় করে ফেললো আর বলে উঠল, ভাইয়া, তোমার এই অবস্থা কেন? আমার কি অবস্থা? এসব ড্রেস কই পাইছো? কাল কিনেছিলাম। কি, তুমি এসব কাপড় কিনেছো? ভার্সিটির জন্য নতুন কাপড় কিনলাম। ভাইয়া, তোমার আলমারিতে এর থেকে 1000 গুণ ভালো কাপড় আছে, আর এসব পরে তুমি ভার্সিটিতে গেছো, আমি জাস্ট ভাবতেই পারছি না। এতক্ষণ ধরে রবি বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। পেছন থেকে তার মা ডাক দিয়ে বলল, কি রে হ্যাপি, কার সাথে কথা বলছিস? মা, তোমার ছেলে তো ভূত হয়ে গেছে। ছোট বোনের কথা শুনে রবি না হেসে পারল না। যদিও এতক্ষণ ধরে মন খারাপ ছিল তার, কিন্তু এই পিচ্চি বুড়ির কথায় যে কারোর মন ভালো হয়ে যাবে। রবি হ্যাপিকে ঠেলে দরজার সামনে থেকে সরিয়ে নিজের রুমে চলে গেল। একদম গোসল দিয়ে বের হলো। দুপুর 2টা বেজে গেছে, তাই সবাই খেতে বসলো। হ্যাপি এক লোকমা খাচ্ছে তো রবির দিকে আর চোখে তাকাচ্ছে। রবি বুঝতে পারলো এখন হ্যাপি রবির কথা চিন্তা করছে। রবি বলল, এই পিচ্চি, কি চিন্তা করছিস এত? ভালো করে খা। দেখো ভাইয়া, আমি 10ম শ্রেণীতে পড়ি, তুমি আমাকে বারবার পিচ্চি বলো কেন? জানো আমার কত ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে? পিচ্চির কথা শুনে রবির কাশি উঠে গেল। পাশে থাকা পানির গ্লাস হাতে নিয়ে এক নিমিষে সবটা পানি খেয়ে শেষ করলো। এই পিচ্চি বলে কি,
এমনিতেই দেখি কথায় কথা বিয়ের কথা বলে। রবি যত কথা বাড়াবে এই পিচ্চি বুড়ি তত প্যাঁচাবে। খাওয়া শেষ হলে রবি নিজের রুমে চলে যায়। নিত্যদিনের মতো রবি গিয়ে শুয়ে পড়ে। প্রায় 20 মিনিট পর হ্যাপি দরজায় এসে ভিতরে যাওয়ার পারমিশন চাই। রবি ভিতরে যেতে বললে হ্যাপি টেবিলের উপর তার হাতে থাকা 2টা চা রেখে রবির পাশে বসে পড়ে। রবি উঠে একটা চা হাতে নেয়, অপরটা হ্যাপি নেয়। হ্যাপি তখনই রবিকে বলে, ভাইয়া একটা কথা বলবো? বল, কি বলবি? আমরা এখানে আসছি 2 মাস হলো। তুমি এই সময়ের মধ্যে কেমন যেন হয়ে গেছো। আগে ছিলে একরকম আর এখন পুরো ভিন্ন হয়ে গেছো। হাই রে পাগল, আছিতে ঠিক আগের মতো, শুধু পোশাকটা একটু চেঞ্জ হলো না, আর কিছু না। না ভাইয়া, তোমার চালচলনও কেমন যেন হয়ে গেছে। ঠিক আছে, তুই এসএসসি এক্সাম শেষ কর, তারপর তোকে সিআইডিতে দিয়ে দেব। এত সন্দেহ কেন হয় তোর বুঝি না আমি। আমি কিছু বললে আমাকে সিআইডি সিবিআইতে দিয়ে দিবে, খালি এই কথা। কপাল, তো এত সন্দেহ করিস কেন বল, পুরো সিআইডিদের মতো। তোমার কাছে কিছু একটা জানতে চাইলেই সেটা তোমার কাছে সন্দেহের কিছু হয়ে যায়। আচ্ছা এসব বাদ দেই, তোকে বলছিলাম চা কফি এসব খাবি না, তাও তুই দেখি আমার থেকে বেশি চা খাস। তো খেলে কি শেষ হয়ে যাচ্ছে নাকি? জানিস না তুই শেষ হয়ে যাচ্ছে যে সেটা। ভাইয়া তুমি না। কথা বলতে বলতে দুইজন হেসে উঠল। রবি হ্যাপিকে চা কফি খেতে নিষেধ করে, কারণ চা কফি খুব মারাত্মক, যেমন সিগারেট বা অন্যান্য নেশাদ্রব্য জিনিসের মতো। যে চা খায় সে চা না খেয়ে থাকতে পারে না, না খেলে ভীষণ মাথা ব্যথা শুরু হয়। তাই হ্যাপিকে চা কফি খেতে বারণ করে। যদিও রবির কথা হ্যাপি একদমই কানে নেয় না। চা খাওয়া শেষ হলে হ্যাপি কাপ 2টা নিয়ে চলে যেতে চাইলে রবি বলে, শোন, আমার কাপড়গুলো একটু ধুয়ে দিস তো। কোন কাপড়? যেগুলো পরে বের হলে? সেগুলো। আইছে, তোমার ওই কাপড়ে আমি হাত লাগাবো। এটা কেমনে ভাবলে তুমি? আচ্ছা হয়েছে, ধুয়ে দিতে হবে না, যা সর এখান থেকে। হ্যাপি মুখ বাঁকা করে চলে যায়। রবি হাসতে হাসতে নিজের কম্পিউটারের সামনে বসে পড়ে। এইদিকে আরিয়ান আর অয়ন বাসায় গিয়ে খাবার খেয়ে ফোন হাতে নিয়ে দেখে তাদের ফোনে একটা মেসেজ করছে, যেগুলো সিক্রেট একটা সাইট থেকে আসছে, যেটাতে তারা আর তাদের টিম কাজ করে হ্যাকিংয়ের। তারা মনে করলো নতুন কোনো কাজ আছে, তাই এমন মেসেজ আসছে। দুইজন কম্পিউটারের সামনে বসে পড়ে। হঠাৎ দেখে তাদের সার্ভারের সিস্টেম চেঞ্জ করতে বলছে। নর্মালি তারা সেটা ইগনোর করে দিল, তখনই হলো ধামাকা। ইগনোরে ক্লিক করার পরেই দেখছে তাদের সামনে থাকা ল্যাপটপ আর কম্পিউটার ডাউন হয়ে যাচ্ছে। দুইজনই কিছু বুঝতে পারছে না হঠাৎ করে কি হচ্ছে এসব। অয়নের সাথে ঘটে যাওয়া ঘটনা এখন আবারও দুইজনের সাথে ঘটে গেল। আগের মতো স্ক্রিন অফ হয়ে গেল। কিছু সময় অন্ধকার থাকার পর একটা ভুতুড়ি ইমোজি আসলো। সেটা ধীরে ধীরে অদৃশ্য হতেই আর একটা লেখা আসলো। সেটাও লেখা ছিল চাইনিজ ভাষায়, যেটার বাংলা, দেশের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয়। এই লেখা দেখে দুইজনই ভয় পেয়ে যায়, কারণ তাদের পুরো টিম মিলে বাংলাদেশের কিছু গোপন তথ্য বাইরে দিতে যাচ্ছে। কিন্তু কাকে দিতে চাচ্ছে সেটা অদৃশ্য হ্যাকার জানে না। অয়ন আর আরিয়ানের উপর আরও একজন আছে, যার কথায় তারা সব করে বেড়ায়। দুর্ভাগ্য হলেও সত্যি, এতদিন কাজ করেও তাদের বস কে সেটা তারা এখনো জানে না। অয়ন আর আরিয়ানের হ্যাকিংয়ের পুরো সাইট হ্যাক করে নিয়ে অপর পাশে বসে থাকা হ্যাকার মুচকে হাসছে। আরিয়ান আর অয়ন ভয় পেয়ে যায়, কারণ তারা যে দেশের ক্ষতি করছে সেটা জানতে পারলে তো তাদের জেল হবে। মামলা হলে আজীবন হয়তো জেলের 4 দেয়ালে বন্দি হয়ে থাকতে হবে। অয়ন আর আরিয়ান এবার একসাথে হয়ে গেল। দুইজন আরিয়ানের বাসায় আসলো। এখন থেকে তারা ছদ্মবেশী সেই হ্যাকারকে ট্রেস করার চেষ্টা করবে। এইদিকে রবি কম্পিউটার থেকে উঠে ঘুমাতে গেল। কানের পাশে ফোনটা রাখলো, তখন তার মনে হলো কিছু একটা সে মিস করে ফেলছে। হয়তো সেটা কম্পিউটারে কোনো জিনিস। রবি আবার কম্পিউটারের সামনে বসে মাথায় হাত দিয়ে চেয়ারের পেছন দেখে কিছুটা হেলে গিয়ে চিন্তা করলো কি সেটা।
হঠাৎ তার কিবোর্ডের পাশে চোখ গেল। সেখানে তার একটা পেন ড্রাইভ ছিল, যেটা এখন নেই। রবির ঘরে তো মা আর ছোট বোন ছাড়া আর কেউই নেই। তার মা এমনিতেও এ ঘরে আসে না, ঘর গুছানো হ্যাপির কাজ। তাই রবি চিন্তা করছে কোথায় গেল পেন ড্রাইভ। রবি তাৎক্ষণিক হ্যাপিকে ডাক দিল। প্রথম ডাকে কোনো সাড়া শব্দ পায়নি, তাই রবি আবারও ডাক দিতে হ্যাপি এসে হাজির। এত রাগী হয়ে ডাকলো যে হ্যাপি দরজার কাছে এসে কাঁপতে শুরু করলো। রবি হ্যাপিকে দরজার পাশে দেখে ভিতরে আসতে বলল। ভাইয়া, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? সকালে আমি বের হওয়ার পরে আমার রুমে কে আসছে? বাসায় তো কেউ আসেনি, আর তোমার রুমে আমি ছাড়া তো কেউ আসে না। তাহলে তুই এসেছিস সকালে? হ্যাঁ, তুমি এলোমেলো করে সব কিছু বের হয়ে গেছো, তাই আমি এসে গুছিয়ে চলে গেলাম। এখান থেকে কোনো পেন ড্রাইভ নিছিস? এটার জন্য তুমি এভাবে চিল্লাচ্ছ? নিছিস কিনা তাই বল। হ্যাঁ, ওটা তোমার কিবোর্ডের পাশে ছিল। আমি ভাবলাম হয়তো তুমি ভুলে সেখানে রেখে গেছো, তাই ওটা তোমার বিছানায় বালিশের নিচে রাখলাম। হ্যাপির কথা শুনে রবি কিছুটা শান্তি পেল। এই পেন ড্রাইভে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। যদি ভুলেও এটা খারাপ কারোর হাতে পড়ে তাহলে অনেক বিপদ হতে পারে। যদিও পেন ড্রাইভে একটা কোড দেওয়া আছে, কিন্তু সেটা ভেঙে ফেলে ভেতরের তথ্য দেখা ততটা কঠিন নয়। রবি কম্পিউটারের সামনে থেকে উঠে বিছানা থেকে পেন ড্রাইভটা হাতে নেয়। হ্যাপিকে বলে, আমার জিনিস যেটা যেখানে থাকে সেখানে রাখবি। তাই বলে এত চিৎকার করবে? বেশি হয়ে গেল নাকি? যদিও হাসির জন্য কথাটা বলেছে, কিন্তু হ্যাপি রাগ করে চলে গেল। রবি পেছন থেকে অনেক ডাকলো, কিন্তু শুনলো না। কি আর করার, রবি আবারও শুয়ে পড়ে দিনে একটু ঘুমালো। রাত জেগে কাজ করা যায়। এইদিকে আরিয়ান আর অয়ন কম্পিউটার সামনে বসে অদৃশ্য হ্যাকারকে খুঁজতে চেষ্টা করছে। কিবোর্ডে যত তাড়াতাড়ি সম্ভব হাত চালাতে লাগলো। অনেক চেষ্টা করে একটা এক্সট্রেস নিতে পেরেছে তারা। সেটাতেও একটা কোড খুঁজেছে। অয়ন নিমিষেই সে কোড ভেঙে ফেলল। দুইজনের দিকে তাকিয়ে একটু হাসলো। কোডটা ভাঙতে একটা পেজ ওপেন হলো। ওখানে লেখা আছে, মাত্র খেলা শুরু, দেশের তথ্য পাচার করতে গিয়ে তোমরা নিজেদের মৃত্যু ডেকে আনলে। দুইজনের লেখাটা দেখে বুঝতে পারলো তারা এই কোডটা ভাঙতে পেরেছে ঠিকই, কিন্তু সেটা অপর দিকে থাকা অদৃশ্য হ্যাকার চেয়েছে বলে। এবার তারা অদৃশ্য হ্যাকারকে খুঁজতে আরও ট্রাই করছে। প্রথমে তারা অদৃশ্য হ্যাকারকে কে হতে পারে আর সেটা চিন্তা করলো। তাদের শত্রুর পক্ষে থাকা সবার লিস্ট চেক করলো। তাদের মধ্যে যে বা যারা আরিয়ান বা অয়নের সাথে বেশি ঝামেলা করে তাদের ল্যাপটপ, কম্পিউটার, এমনকি ফোনও হ্যাক করলো, কিন্তু কোনো লাভ হলো না। তাদের মধ্যে কেউ নেই যে আরিয়ান বা অয়নের সাইট হ্যাক করেছে বলে মনে হবে। বেশ কিছু সময় চেষ্টা করেও যখন হ্যাকারকে খুঁজে পেল না, তখন আরিয়ান আরও দুইজন হ্যাকারের সাথে কথা বলল, যাতে সে অদৃশ্য হ্যাকারকে বা কারা জানতে পারে। সবাই সিদ্ধান্ত নিল রাত 2টায় তাদের কাজ করবে। যে এই হ্যাকিং করেছে তার সব কিছু হ্যাক করবে। 4 জনে একসাথে কাজ করলে অবশ্যই কিছু পাবে, যা দিয়ে হ্যাকারকে চিহ্নিত করা যায়। অয়ন আর আরিয়ান কাজ করছিল। হঠাৎ চা নিয়ে এলো আরিয়ানের ছোট বোন রোহানি। অয়নের সাথে কথা বলে রোহানি নিজের রুমে চলে গেল। অয়ন আর আরিয়ান দুইজনই খেয়াল করেছে রোহানি যখনই তাদের একসাথে কাজ করতে দেখে তখনই হেসে চলে যায়। আর ইদানিং অয়নের সাথে রোহানি একটু বেশি কথা বলার ট্রাই করে। রোহানি চলে গেল। আরিয়ান আর অয়ন চা খাচ্ছে আর কম্পিউটারে বিভিন্নভাবে ট্রাই করছে ভিক্টিমকে ধরার। কিন্তু ভিক্টিম যে রাঘব বোয়াল সেটা তাদের কল্পনারও বাইরে। রবি ঘুমোচ্ছে। একদম সন্ধ্যা হয়ে গেল, তখনও ঘুমিয়ে আছে। হঠাৎ গায়ে পানি পড়তেই বিছানা থেকে লাফ দিয়ে উঠল। ভাবছে পানি এলো কোথা থেকে। সামনে তাকিয়ে দেখে হ্যাপি দাঁড়িয়ে হাসছে, হাতে পানির গ্লাস। রবির পানির গ্লাস আর হ্যাপির হাসি দেখে বুঝতে পারলো এই পানি আকাশ থেকে পড়েনি, বরং ছোট বোন হ্যাপি ইচ্ছে করে ফেলেছে। রবি তাকে বলে, কিরে,
তুই আমার এই স্বাদের ঘুম ভাঙালি কেন? ভাইয়া, এটা কি তোমার স্বাদের ঘুম ছিল? স্বাদের ঘুম নয়তো কি? কত সুন্দর একটা। রবি এইটুকু বলে থেমে গেল। তখনই হ্যাপি জিজ্ঞেস করলো, কত সুন্দর কি ভাইয়া? কিছু না, এই ঘুমটা না ভাঙালেও পারতি। যা, খুব বেশি করে ফেলেছি না? আমার কথা আমাকে বলিস আবার? যা এখান থেকে। যাবই তো। মনে আছে ঘুমানোর আগে আমার সাথে কি করছো? সেই প্রতিশোধ নিলি এখন পানি ঢেলে। ছিলাম তো। বলো, কি এত সুন্দর যার কারণে তোমার ঘুম ভেঙে গিয়ে কষ্ট হচ্ছে? খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর তুই পানি ঢেলে সেটা শেষ করে দিলি। না, স্বপ্নেই পানি ঢাললি। তো ভাবি কেমন? ফুচকা রান্না করতে পারে তো? মানে কি? আমি স্বপ্ন দেখছি বললাম, কোনো মেয়েকে সে স্বপ্নে দেখেছি তা বলিনি। আর সোজা ভাবি বানিয়ে দিলি, বুঝলাম না। তোমার সুন্দর রোমান্টিক স্বপ্ন কেমন হবে তা আমি ভালোই জানি। কপাল, একটু বেশি জানিস তুই। যা এখন এখান থেকে। যাব। উঠে ফ্রেশ হয়ে এসো, নাস্তা করবে। অতঃপর হ্যাপি চলে গেল। রবি ফ্রেশ হয়ে সোজা নাস্তা করে চলে যায়। তার মা পাশে বসে আছে। রবি বলল, মা, তোমার মেয়ে অনেক পেকে গেছে, বিয়ে দিতে হবে। কি বললি তুই? না মানে বই বই পড়তে মন চাই, মানে পড়াশোনা করতে। বিয়ে না তো, তুমি খালি বেশি শোনো। এখন রবি কিছু বললে সেটা তার মায়ের বিশ্বাস হবে না, কারণ হ্যাপির কথা তার মা বেশি বিশ্বাস করে। হ্যাপি এমন ফাজলামো করে তাও কেউ কিছু বলে না, কারণ সবার ছোট বোন। আর তাই সবার আদর আর আশকারা পেয়ে মাথায় উঠে গেছে। আর সবার ছোট বলে কেউ কিছু বলে না। যদিও একটু কিছু বলে তো সারাদিন খাবার বন্ধ, চুপচাপ কান্না করে যাবে। এই কারণে কেউ কিছু বলে না। নাস্তা করছে রবি। অতঃপর তার মাকে বলল, মা, তোমার মেয়ে আমার গায়ে পানি ঢেলেছে কেন জিজ্ঞেস করো। আমি কি জানি, তোরাই জানিস ওসব। ওখানে আমাকে জড়িয়ে লাভ নেই। তার মায়ের কথা শুনে হ্যাপি তো হেসেই যাচ্ছে মিটমিট করে। তখনই রবি বলল, কিরে হাসছিস কেন? বল, কেন পানি ঢাললি? সেই 2 ঘন্টা ধরে ডাকছি, তাও উঠছিস নাই, তাই পানি দিয়ে ঘুম ভাঙালাম। যদি জানতাম ভাবি ছিল থুকু স্বপ্নে ভাবিকে দেখছো, তাহলে আর এমন করতাম না। কথা বলতে বলতে নাস্তা করে রবির নিচের রুমে গেল। ফোন হাতে নিয়ে দেখে কম্পিউটার 2টা সিগন্যাল দিছে। রবি কম্পিউটারের সামনে বসে পড়ে আর মুচকি হাসে। কিছু সময় কম্পিউটার ঘেটে হেসে উঠে পড়ল। আজ রাতে তার কিছু কাজ আছে, তাই আর একটু ঘুমিয়ে নেওয়া উত্তম। রবি আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু হ্যাপি তো আর এখন শান্তিতে ঘুমাতে দিবে না। রাত 11টা হতেই ডিনার করার জন্য ডেকে দিল। ঘুম থেকে উঠে ডিনার করে নিল। পড়াশোনা শেষ করে হ্যাপি ঘুমিয়ে গেল। রবি বসে পড়ল একটা কম্পিউটারের সামনে। এদিকে অদৃশ্য হ্যাকারের খোঁজ করতে অয়ন আর আরিয়ান বসে পড়ল কম্পিউটারের সামনে। সাথে যুক্ত হলো আরও 2 জন। মোট 4 জন মিলে অদৃশ্য সেই হ্যাকারকে খুঁজবে, যে অয়ন পর্ন সাইট আর 2 জনের হ্যাকিং সাইট হ্যাক করে নিয়েছে। রাত যতই হচ্ছে, অপারেশনের সময় ততই গড়িয়ে আসছে রাত 1টা। অয়ন আর আরিয়ান 2 জন কম্পিউটারের সামনে বসে সিস্টেম ঠিক আছে কিনা দেখছে। সব কিছু ঠিক করে 2 জন চা খেয়ে নিল, যাতে ঘুম না আসে। আর একটু সময় হতেই আরও 2 জন যোগ হলো। 4 জন মিলে এখন সে অদৃশ্য হ্যাকারের সিস্টেম হ্যাক করবে। ধীরে ধীরে কিবোর্ডে দ্রুত গতিতে হাত চালাতে লাগলো। অনেক চেষ্টার পর অদৃশ্য হ্যাকারের আইপি অ্যাড্রেস বের করলো, কিন্তু একটা নয় অনেকগুলো আইপি পেল। সবার মতে ওই আইপিগুলোর মধ্যে যে কোনো একটাতে অদৃশ্য হ্যাকারের অবস্থান করছে। অনেক বেশি আইপি, তাই সবগুলোকে ট্র্যাক করা পসিবল হচ্ছে না। কম্পিউটার স্ক্রিনে ভালো করে তাকিয়ে দেখে কোথায় কোথায় ডাবল বা তার বেশি আইপি এসে থেমেছে। অদৃশ্য হ্যাকার তখন কম্পিউটারে কাজ করছিল। যখনই দেখলো কেউ তার সিস্টেম হ্যাক করেছে, তখনই সে মুচকে আসলো। কত বড় বোকা তারা! এই বলে আরও কিছুটা অর্থ হাসি দিল। 4 জন 4টি আইপি ধরে নিল, যার মধ্যে একটাতে অদৃশ্য হ্যাকার থাকতে পারে। আরিয়ানের বাবা একটু ক্ষমতাসীন ব্যক্তি, তাই আরিয়ান কোন ফোন দিয়ে থানায় বলতেই পুলিশ এই আইপি অ্যাড্রেসগুলোতে চলে গেল। কিন্তু 3টা জায়গায় কিছু পেল না। সে জায়গায় আরিয়ান আর অয়ন একসাথে গেল। গিয়ে তারা অবাক হয়ে গেল। একটা পুরনো ঘর, যেটাতে কেউ থাকে না।
না কোনো মানুষ থাকার উপযোগী এটা। যে কোনো কিছু না পেয়ে ফিরে আসতে গিয়ে অয়নের চোখ একটা চিরকুটের ওপর পড়ে। অয়ন সেটা হাতে নিয়ে দেখে সেখানে লেখা আছে, চোর চুরি করবে, মালিক তো পাহারা দিবে। এই কথাটার কোনো মানে তারা বুঝতে পারলো না। হঠাৎ দেখে সেখানে একটা ছেলে এত রাতে বারান্দায় দাঁড়িয়ে আছে। আরিয়ান ছেলেটাকে দেখে চিনতে পারলো না। বারান্দায় লাইট জ্বলছে, ছেলেটা কম্পিউটারের সামনে গিয়ে বসলো। দূর থেকে এইটুকুই দেখা যাচ্ছে। এত রাতে কারোর বাড়িতে ঢোকা ঠিক হবে না। অয়ন কিছুটা আন্দাজ করতে পেরেছে, হয়তো ওখানে বারান্দায় দাঁড়িয়ে থাকা ছেলেটা কিছু জানে, কিন্তু এখন তো সেখানে যাওয়া যাবে না। হতাশ হয়ে ফিরে এলো সবাই, কিন্তু আরিয়ান এত সহজে তো হার মানার কথা না। বাসায় এসে আবার কম্পিউটারের সামনে বসে পড়লো, কিন্তু এ কি, কম্পিউটার ওপেন হচ্ছে না কেন? হঠাৎ আরিয়ানের ফোন বেজে উঠলো। ফোন বের করে দেখে নতুন যে দুইজন হ্যাকার নিল তাদের মধ্যে একজন ফোন করেছে। আরিয়ান ফোন কানে দিল। যার পেছনে আমাদের লেলিয়ে দিছোস সে সাধারণ কেউ না, ওর থেকে দূরে থাকা উত্তম। আমাদের কম্পিউটার সহ সব সিস্টেম হ্যাক করে ফেলেছে সে। আমার মনে হয় সে আর কেউ নয়। আর কে? আর কে? কথাটা শুনতেই আরিয়ানের হাত থেকে ফোনটা পড়ে গেল। অয়ন পাশে বসা ছিল। আরিয়ানের এই অবস্থা দেখে সে বসা থেকে উঠে গেল। আরিয়ানকে জিজ্ঞেস করলো, ফোন ফেলে দিলি কেন? আরিয়ান কিছু বলছে না। মাটিতে পড়ে যাওয়া ফোন এখনো কথা হচ্ছে, অপর পাশে এখনো কিছু বলে যাচ্ছে। অয়ন মাটি থেকে ফোনটা তুলে কানে দিল। অপর দিক থেকে বলছে, আমরা কিছু করতে পারিনি, বরং উল্টো আমাদের সিস্টেম হ্যাক করে নিয়েছে আর কে। আমাদের কম্পিউটারের কিছু তথ্য ছিল, সেগুলো আর কে এর হাতে গেলে আমাদের মৃত্যু অবধারিত। তাই আমরা কম্পিউটার ভেঙে ফেলেছি। এতক্ষণ মনে হয় আর কে আমাদের লোকেশন বের করে ফেলেছে। তাই আমরা এখানে সব পুড়িয়ে দিয়ে বের হয়ে যাচ্ছি। যদি বাঁচতে চাও তাহলে তোমরাও পালিয়ে যাও। পরবর্তী কোনো হেল্প চাওয়ার আগে কার সাথে লাগতে যাচ্ছ সেটা বুঝে নিবে। এই কথাগুলো বলে অপর পাশে থাকা ফোন কেটে দিল। অয়ন হ্যাকিং জগতে নতুন বলে চলে, তাই কে আর কে তার কোনো ধারণা নেই। আরিয়ান এখনো আগের মতো শক্ত হয়ে আছে মূর্তির ন্যায়। অয়ন পাশ থেকে আরিয়ানের গায়ে হাত দিতে সে ভয় পেয়ে গেল। এতটুকুতে চমকে উঠলো। অয়ন বলল, কি হলো, সবাই এত ভয় পাচ্ছে কেন? আর আর কেই বা কে? আমার বিশ্বাস হচ্ছে না এটা হতে পারে। কি হয়েছে কিছু বল না, না বললে বুঝবো কেমনে? তুই এই জগতে একদম নতুন, তাই কিছু জানিস না কে আর কে। আর আমরা সবাই জানি সে মারা গেছে, তাহলে এখন কিভাবে আসলো বুঝতে পারছি না। শুরু থেকে বল কি হয়েছে। আর আমাদের সাথে অপর পাশে কাজ করছিল যারা, তারা নাকি নিজেদের কম্পিউটার ভেঙে ফেলেছে, এত কিছু কেন করলো? সে হিসেবে আমাদের কম্পিউটারও ভেঙে ফেলা উচিত, কিন্তু তাতে কোনো লাভ নেই। আমাদের সব কিছু এতক্ষণে আর কে এর হাতে চলে গেছে। সে খুব দ্রুত, যা দেখায় তার থেকে শতগুণ বেশি চলে। সে কারো এক্সপ্রেস নিতে চাইলে যখন ইচ্ছে পারে। যখন আমাদের কাজ 1% দেখায় তখন তার কাজ 100%। তাহলে তো আমাদের সব ডাটা তার কাছে চলে গেছে। আমি সেটা শতভাগ শিওর। তাহলে এখন আমাদের কি হবে? তত কিছু জানি না। সে চাইলেই আমাদের এক্ষুনি পুলিশে ধরিয়ে দিতে পারে, আবার ক্ষমাও করতে পারে। তবে আমার মনে হয় না সে আমাদের ক্ষমা করবে। আমাকে শুরু থেকে একটু বল, আসলে কি করে সে? সবাই এত ভয় পায় কেন? আমাদের কি করা উচিত এখন? শুরু থেকে শোন তাহলে। তখন আমি সদ্য হ্যাকিং জগতে পা রাখি। শুরু থেকে আমাদের কাজ শেখানো হতো সাদা হ্যাকারের মতো, কিন্তু আমাদের টিমের অনেক কাজ শিখে সে কাজের অপব্যবহার করে। আমাদের যে কাজ শেখাতো সে কখনো আমাদের সামনে আসেনি। হঠাৎ একদিন নিউজে জানতে পারি বাংলাদেশ ব্যাংক থেকে 200 কোটি টাকারও বেশি টাকা হ্যাক করা হয়েছে। তখনই আমরা এই নাম শুনি, পরে সব টাকা ব্যাংক করে দিই। এই আর কে আর এই ডাকাতির সাথে জড়িত সব হ্যাকারকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। যারা এই হ্যাকিং করেছিল তারা কম পাওয়ারফুল ছিল না, কিন্তু আর কে এর কাছে তারা কিছু না। তার আরও 2টা লোক আছে, একজন মাফিয়া আর একজন টপ হ্যাকার। আর কে এর পরে তার অবস্থান হ্যাকিং জগতে একজন রাশেদ, সে মাফিয়া আর কে এর ডান হাত। অপরজন মাহমুদ, সে হ্যাকিং জগতে আর কে এর পরে আছে, আর সে হলো আর কে এর বাম হাত। সবাই এই আর কে এর নাম শুনেছে, কখনো সামনে থেকে কেউ দেখেনি। এখন যদি আর কে আমাদের ডিভাইস সিস্টেম সত্যি হ্যাক করে, তাহলে আমাদের রক্ষা নাই।
তাই আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো দেশ থেকে পালাতে হবে, নয়তো জেলে কিংবা মাটির নিচে সাদা কাফনে আবদ্ধ হতে হবে। এত ভয়ঙ্কর সে? পুরো নামই বা কি? আর আরকে মানে কি? অনেক ভয়ঙ্কর। সে যখন লেগে যায় তখন নাকি ওর চোখ ভয়ঙ্কর লাল হয়ে যায়। ওর পুরো নাম বা আর কে মানে কি কেউ জানে না। চল এখন এখান থেকে পালাই, নয়তো থাকলে হয়তো মৃত্যু, নয়তো জেলে থাকতে হবে। তাহলে চল ভারতে যাই। পাগল নাকি? ভুলেও এখানে যাওয়া যাবে না। আমাদের দেশের ডাটা চুরি করার প্ল্যান ছিল। ভারতের এজেন্টের এখন যদি ওখানে যায় আর ডাটা দিতে না পারি, তাহলে ওখানে আমাদের মেরে ফেলবে। আবার তাদের আগে আর্কের লোকেও আমাদের শেষ করে দিতে পারে। তাই ভারতে না গিয়ে আমি রাশিয়া চলে যাব। অনেক বড় দেশ আমাকে সহজে খুঁজে পাবে না, আর ওখানে আমার আত্মীয় আছে, তাদের সাথে থাকতে পারবো। তুইও কোনো দেশের বাইরে চলে যা, ভুলেও ফিরে আসিস না, কারণ আরকে সহজে কিছু ভুলে না। তাহলে আমার কি হবে? আচ্ছা, তাহলে আমি দুবাই চলে যাব। ওখানে আমার চাচা আছে, তাদের সাথে থাকবো। অতঃপর দুইজন দুই দেশে চলে যাবার সিদ্ধান্ত নিল। তাদের অগোচরে কম্পিউটারে অটো ইনস্টল হওয়া একটা সফটওয়্যার নিয়ে আরকে সব শুনে ফেলে। এমন ইঁদুরের মতো অবস্থা দেখে আরকে হেসে ফেলে। যা করতে পারবে না তাই করলে ভুল তো হবেই, আর সেটা যদি অপরাধ হয় তো শাস্তি পেতেই হবে, আর যদি সেটা রাষ্ট্রবিরোধী হয় তো। সকালে ছোট বোন হ্যাপির ডাকে ঘুম ভেঙে যায় রবির। ঘড়িতে তাকিয়ে দেখে 9টা বাজে। রবি আবারও শুয়ে পড়লো। হ্যাপি আবারও ডাকতে শুরু করলো। ভাইয়া উঠছিস না কেন? কত বেলা হয়েছে। পরে উঠবো, যা এখন ঘুমাতে দে। উঠবে নাকি পানি ঢালবো? আরে যা না, পরে উঠবো, আর একটু ঘুমাই। তোমার সাথে কেউ দেখা করতে আসছে। কে ওটা? ভাবি। তুই যাবি এখান থেকে নাকি যাব না, আগে ওঠো। আর না উঠলে লাথি দিবা কেমনে? যা না প্লিজ, ঘুমাতে দে। এটা বড় একটা সমস্যা। যতই না করুক না কেন, হ্যাপি এসব মানবে না। যতক্ষণ রবিকে ঘুম থেকে তুলতে না পারে ততক্ষণ এইভাবে কথা পেঁচাতেই থাকবে। এক প্রকার বাধ্য হয়ে রবি উঠে গেল। রবিকে উঠতে দেখে হ্যাপি তাড়াতাড়ি চলে গেল, নয়তো রবি দৌড়ানো দেবে, সেটা ভালোই জানা আছে তার। রবি ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে এলো। হ্যাপি আগে থেকেই বসা ছিল। যখনই রবি নাস্তা মুখে দিতে যাবে, হ্যাপি বলে উঠল, ভাইয়া কাল অনেক রাত পর্যন্ত কম্পিউটারে কি করছিলি? আমার কথা বাদ দে, তুই কিভাবে দেখলি সেটা বল। না মানে না মানে কি? সারা রাত ফোন নিয়েছিলি তাই তো? আরে না, হঠাৎ ঘুম ভেঙে গেছে, উঠে দেখি তুমি কম্পিউটারে কাজ করছো। প্রায় 4টা বাজে ওই সময়। তুই এত কিছু দেখলি? দেখছি তো। সাথে দেখলাম নিচে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, এদিক সেদিক দেখে তারা চলে গেল। চুপ, আর কোনো পাকনামি করিস না, সোজা নাস্তা করে নে। আচ্ছা ঠিক আছে, এখানে আর কতদিন থাকবো? আমার একটু কাজ বাকি আছে, কয়েকদিনের মধ্যে শেষ হবে, তারপর না হয় চলে যাব। কি কাজ তোমার এত, বুঝি না। ছোট বোনের কথা শুনে রবি কিছুটা হেসে উঠল। নাস্তা শেষ করে রবি আবারও গিয়ে কম্পিউটারের সামনে বসে পড়লো। দুইজনকে 2টা মেল করলো, সাথে কিছু ছবি পাঠিয়ে দিল। তারপর রবি ভার্সিটির দিকে রওনা দিল। এদিকে আরিয়ান আর অয়ন পালিয়ে যেতেই সবকিছু ঠিক করে নিল। দুইজনই পালাতে গেলে ছোট্ট একটা জঙ্গল পার হতে হবে। আরিয়ান আর অয়ন দুইজনই গাড়ি নিয়ে চলে যাচ্ছে। একটু একটু করে বৃষ্টিও হচ্ছে। কিছুটা পথ বাকি জঙ্গল থেকে বের হবার। ঠিক তখনই হলো সমস্যা। দুইজনের জন্য 3টা গাড়ি। একটাতে দুইজন বসেছে, সামনে একটা গাড়ি আর পেছনে একটা গাড়ি। হঠাৎ সামনের গাড়িটা থেমে যায়। পেছনের গাড়ি 2টা খুব জোরে ব্রেক করে। অয়ন আর আরিয়ান সামনের দিকে হেলে পড়ে। হালকা বৃষ্টি হচ্ছে। হঠাৎ সামনে তাকিয়ে দেখে কালো পোশাক পরিহিত অনেক লোক হাতে গান নিয়ে বের হচ্ছে। আরিয়ান বুঝতে বাকি নেই এখানে রাশেদ আছে। সবাই কালো কাপড়ে আবদ্ধ, তাই কাউকেই জানা যাচ্ছে না। দুইজন যখন গাড়ি থেকে নামতে যাবে, দুই দিকে গুলি করতে থাকে রাশেদের লোকেরা। ভয়ে দুইজনই অজ্ঞান হয়ে যায়। রাশেদ ইশারা করলে অয়ন আর আরিয়ানকে তারা গাড়ি থেকে তুলে রাশেদের গাড়িতে তুলে নেয়। এখানে কি হয়েছে তা যেন কেউ জানতে না পারে। যখন অয়ন আর আরিয়ানের কথা জিজ্ঞাসা করবে তাদের পরিবার, তখন সবাই বলবে তাদের এয়ারপোর্টে দিয়ে এসেছো। যদি একটু এদিক সেদিক হয় তাহলে তোমাদের পরিবার তো আছেই। অতঃপর রাশেদ ইশারা করতেই অচরা নামের একটা মেয়ে গাড়ি থেকে ল্যাপটপ নিয়ে এসে আরিয়ান আর অয়নের লোকগুলোকে দেখায়।
ওখানে সবার পরিবারের ছবি আছে, আর প্রতিটি পরিবারের দিকে দুজনের বন্দুক ধরে আছে। তাদের চেহারা দেখা যাচ্ছে না, সবাই ভয় পেয়ে যাচ্ছে। আর বলে রাশেদ যেমন বলেছে তারা তেমনই করবে। অজয় হলো রাশেদের কাছের একজন। সে একসাথে হ্যাকিং আর শার্প শুটার, উড়ন্ত পাখি থেকে শুরু করে নিক্ষেপ করা তীরটাকেও ভালো মতো শ্যুট করতে পারে। এই লেডি শুটার যেন পুরো একটা বাঘিনী। রাশেদ অয়ন আর আরিয়ানকে নিয়ে সোজা একটা গোডাউনে চলে গেল। দুজনকে একটা রুমে রেখে দিল। তারা এখনও অজ্ঞান হয়ে আছে। এদিকে রবি ক্লাসে গিয়ে বসে আছে, সিম্পল ড্রেস, আগের মতো। ক্লাসের পেছনে গিয়ে বসে। নীল আর রাফিও রবির সাথে আছে। হঠাৎ স্যার রবিকে দাঁড় করালো, কিছু প্রশ্ন করলো। রবিও ঠিক মতো জবাব দিল, তারপর বসে পড়লো। দুইটা ক্লাস শেষ হতে ভিসি স্যার আসলো। সবাই দাঁড়িয়ে সম্মান জানালো। স্যার বলল কাল নাকি সবাইকে একটা এক্সাম দিতে হবে, আর এই এক্সাম যে ভালো নাম্বার পাবে তার নাম ভিসি স্যারের অফিসে স্মরণাক্ষরে লেখা থাকবে। হঠাৎ এমন কথা শুনে সবাই চমকে যায়, এমনকি রবিও এমন কথা শুনে চমকে যায়। এক রাতেই বা কি শিখতে পারবে সবাই। স্যার চলে গেল, কানাকানি শুরু হয়ে যায়। কি বলে গেল সবার মাথার ওপর দিয়ে গেল। হঠাৎ রবির চোখ পড়ল সামনের বেঞ্চের দিকে। সেখানে বসে আছে অরুণী, যা রবিকে বারবার তাকাতে বাধ্য করে। রবি অরুণের দিকে তাকাতে দেখে সে ফেললো। ভাগ্যিস স্যার ক্লাসে চলে আসছিল, নয়তো অরুণী এসে রবিকে ঝাঁক ঝাড়ত। রবি, নীল আর রফিন পেছনে বসে আছে, তাই পেছনে আসতে কথা বলে স্যার দেখবে না। এই সুযোগটা কাজে লাগালো রবি আর তার বন্ধুরা। কি রে, এই অরণি মেয়েটা এমন কেন, আর এত অহংকার করে কেন? সে তো অনেক কাহিনী, চল বাইরে গিয়ে বলি। এখানে বললে স্যার আর বাকিদের সমস্যা হবে। ওকে চল তাহলে বাইরে যাই। ক্লাস শেষ হলে এই মেয়ে আবার কি না কি করে, হিসেব নেই। রবি, নীল আর রাফিন বাইরে চলে গেল। অরণি রবিন চলে যাওয়া দেখে তার দিকে রাগি চোখে তাকিয়ে রইল। অরণির চোখে যেন রবিকে গিলে খাবে সেই অবস্থা। তিনজন বাইরে গিয়ে একটা বড় ফুল গাছের নিচে বসে পড়ল। অতঃপর রবি বলল, তো বল মেয়েটা এমন কেন? বল, বাবার মেয়ে বলে কথা। আর সৌন্দর্য যেন ওকে আর বেশি অহংকারী করে তুলছে। আর মেয়েটা এতটাই দেমাকি যে কেউ ওর দিকে তাকালে যতক্ষণ না ওই ছেলেটাকে মারতে পারছে ততক্ষণ ওর শান্তি লাগে না। কি বলিস? কাল তো আমাকে কিছু করেনি, বরং আরিয়ান আর অয়ন যখন আমাকে মারতে যাবে তখন অরণি তাদের বাধা দিছে। আমরাও সেটা দেখে বেশ অবাক হলাম। কিভাবে করলো সে এটা, আমাদের বিশ্বাস হচ্ছে না এখন। তিনজন কথা বলছিল, তখনই সেখানে কারো উপস্থিত বুঝতে পেরে রবি তার দিকে তাকালো। রবি ভূত দেখার মতো চমকে উঠল, কারণ এতক্ষণ ধরে যাকে নিয়ে আলোচনা করছে সেই অরণি তাদের সামনে দাঁড়িয়ে আছে। নীল তো অরণিকে দেখা মাত্রই দৌড়। এদিকে নীলের পালানোতে রবি হাসি পাচ্ছে, অপরদিকে অরণির উপস্থিতি ভয় হচ্ছে। মেয়েটা যত সুন্দর তার থেকেও ভয়ঙ্কর। বুকে হাত রবির দিকে অরণি। রবি আর রাফিন আস্তে আস্তে দাঁড়ালো। নীল তো অনেক আগেই ভেগে গেছে। রবি অরণির দিকে তাকিয়ে আছে। অরণি কি যেন ইশারা করলো, তক্ষুনি রবিনও দৌড়ে পালালো। মাঝখানে একাই চিপাই পড়ে গেল রবি। অরণি রবিকে বলল, বসো। একটু অবাক হলো রবি, কারণ এতদিন তো অরণি তুই করে বলতো, কিন্তু আজ হঠাৎ তুমি করে বলছে। একটু তো অবাক হওয়ার কথা। রবি তখনই ঠায় দাঁড়িয়ে রইল। অরণি আবার বলল, কি হলো, বসো। নাম কি তোমার? অরণি, থুকু, রবিউল হাসান। ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, না মানে। রবির কথা বলা দেখেই অরণি বুঝতে পারল রবি ভয় পাচ্ছে। ছেলেদের একটাই সমস্যা, কোনো রমণী যদি তার পাশে থাকে তবে সে খুব ভীতু হয়ে যাবে। যদি কোনো পারমাণবিক বোমার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় তো তবুও সাহস নিয়ে দাঁড়িয়ে রইবে। কিন্তু নারী, তার কথা আর নাই বা বলি। রবি ভয় পাওয়া দেখে অরণি সোজা রবির পাশে বসলো। এবার রবি আরও ভয় পেয়ে গেল। না, এটা শাস্তি পাওয়ার ভয় নয়। কোনো রমণী যখন পাশে বসে থাকে তখন ছেলেদের যে কি অবস্থা হয় সেই ভয়। বুকের ধুকপুকানির শব্দ ক্রমশ বাড়ছে। অবনী শান্ত হয়ে মিষ্টি গলায় বলল, এত ভয় পাওয়ার কিছুই নেই। আমি বাঘ বা ভাল্লুক কোনোটাই নই। সবাই তো আপনাকে অনেক ভয় পায়। তাই বলে তোমাকেও পেতে হবে নাকি? হ্যাঁ, আমিও আপনাকে অনেক ভয় পাই। আপনি না তুমি করে বলবে এখন থেকে। একটা কথা বলবো? বলো, সমস্যা নেই। আপনি এত ভয়ঙ্কর কেন? রবির কথা শুনে অরণি এবার রেগে গেল, বাসা থেকে দাঁড়িয়ে পড়ল। ভয়ে রবির ঠোঁট কাঁপতে লাগলো। এই বুঝি কথা শুনিয়ে দেবে, নয়তো চড় থাপ্পড় দিবে। কি ভয় লাগে না? অনেক। তাই ভালো,
যদি ভয় পাও তাহলে আমার কথা মতো তো চলবা, আর যদি না তো না না চলবো, তাও তোমার এই ভয়ঙ্কর রূপ আমাকে দেখাইও না। বাহ, একসাথে এত পরিবর্তন, এটাই ভালো। আমার কথা মেনে চলবে আর তুমি করেই বলবে। হুম। চল এখন বাদাম খাবো। কি কি বললে? চল বাদাম খাবো। কাল তো তাকিয়েছি বলে মারতে চাইলে, আজ বাদাম খেতে যাব, তাও একসাথে কিভাবে? আমি কি ইচ্ছে করে এমন করি নাকি? ওকে বাদাম খেতে খেতে বলতে হবে। অরণি আর রবি বাদাম খেতে খেতে চলে গেল। দুজনে বাদাম নিয়ে বসে পড়লো। রবি অরণিকে জিজ্ঞেস করলো কেন ভার্সিটিতে সবার সাথে খারাপ আচরণ করে। অরণি কিছু সময় চুপ থেকে বাদাম খেলো। রবি আবার জিজ্ঞেস করলো, কেন এমন করো? সবাই তোমাকে ভয় পায় খারাপ বলে, বুঝো তুমি এটা? আমি সব জানি আর বুঝি, তবে আজ থেকে আর কারোর সাথে খারাপ আচরণ করব না। আসলে কি জানো, আমি প্রকৃত অর্থে অহংকারী কিংবা দেমাগী না, কিন্তু পরিস্থিতিতে পড়ে আমাকে এমন থাকতে হয়েছে। কি এমন পরিস্থিতি ছিল যার কারণে সবাই খারাপ বলে? আরিয়ান আর অয়ন, তাদের কারণে আমাকে এমন হতে হয়েছে। ক্লিয়ার করে বলো সব। ভার্সিটিতে ভর্তির প্রথম কয়েকদিন পরে জানতে পারি এই পুরো ভার্সিটিটা অয়ন আর আরিয়ানের কথায় চলে। শুনেছিলাম যারা তাদের কথা শুনতো না, অর্থাৎ অয়ন আর আরিয়ানের কথা শুনতো না, তাদের অনেক খারাপ অবস্থা হতো। এমনকি অনেক মেয়েকে প্রপোজ করার পরে তারা রাজি হয়নি বলে তাদের মুখে অ্যাসিড মেরেছে এই অয়ন আরিয়ান। তারা যেন এই ভার্সিটিকে তাদের হাতের পুতুল বানিয়ে রাখছিল। আমার বাবারও কিছুটা ক্ষমতা আছে বলেই তারা আমাকে প্রেমের প্রস্তাব দেয় না কিংবা অ্যাসিড মারেনি। তবে তারা আমাকে নিষেধ করেছিল যাতে আমি কোনো ছেলের সাথে না চলাফেরা করি। তারা বলেছিল যদি কোনো ছেলে আমার দিকে তাকিয়ে থাকে কিংবা আমাকে প্রপোজ করে, তখন অয়ন আর আরিয়ান দুজন এবং আমি সহ আরও কয়েকজন মিলে ওই ছেলেটাকে মারবো, এবং আমাদের মধ্যে যদি কেউ অন্যরকম কিছু করে তখন তাকে আমাদের শাস্তি দিতে হবে। এই যেমন ধরো যদি কেউ ছেলেটাকে না আমারে, তখন আমরা সবাই মিলে, মানে আমাদের টিমে যে ছেলেটাকে মারেনি বা মারতে নিষেধ করতো তাকে মারতাম। বিশ্বাস করো, সব করার আমার কোনো ইচ্ছাই ছিল না। আমারও একটা মন আছে, মানুষ যে অভিশাপ দিবে সেটাও আমি বুঝি, কিন্তু এই দুজনের ভয়ে আমি একদম কাবু হয়ে গেছি। বাধ্য হয়ে আমি তাদের সাথে হাত মিলিয়েছি। হ্যাঁতে হ্যাঁ বলেছি, নাতে না বলেছি। তারা যা বলেছে করেছি, যা নিষেধ করেছে আমি পালন করেছি। ভয় ছিল আমার লাইফের, কখন জানি তারা আমার উপর ক্ষেপে গিয়ে আমাকেও অ্যাসিড মেরে দেয়। কয়েক মাস আগে একটা খুব সুন্দর মেয়ে আমাদের ভার্সিটিতে আসে। আরিয়ানের চোখ পড়ে যায় ওই মেয়েটার দিকে। আরিয়ান সোজা মেয়েটাকে গিয়ে কফি খাওয়ার কথা বলে, কিন্তু মেয়েটা আরিয়ান যে খারাপ সেটা জানতো, তাই মেয়েটা যায়নি তার সাথে। পরের দিন শুনি মেয়েটাকে কেউ অ্যাসিড মেরেছে, আর পুরা মুখে নিজেকে ঠিক রাখতে না পেরে আত্মহত্যা করেছে। শুধু এটাই নয়, আরও অনেক ঘটনা আছে এমন। এখানে ড্রাগস ব্যবসা হয়, অয়ন আর আরিয়ান এসব পরিচালনা করে। বিভিন্ন নেশার দ্রব্য এখানে বিক্রি করে ভার্সিটির ছেলে মেয়েদের কাছে কোনো স্যার তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে না। তাদের বাবার ক্ষমতা আছে, যদি কোনো একটা মিথ্যা মামলা ঠুকে দিয়ে স্যারদের জেলে পুরে দেয় তখন কি হবে? এই বলে সবাই চুপ হয়ে যায়। জানো, আজ আমি অনেক খুশি। আজ থেকে হয়তো আর এমন পরিস্থিতি এখানে হবে না। যতদিন একটা মানুষ আছে অপরাধ করতে সবাই ভয় পাবে। এক নাগাড়ে অরণি কথাগুলো বলে গেল। এবার রবি জিজ্ঞেস করলো, কোনো এমন মানুষ যার কারণে অপরাধী অপরাধ করতে ভয় পায়? এমন একজন আছে যার কথা শুনে মন্ত্রী এমপি সবাই কাঁপে। বড় বড় মাস্তানও তার কথা শুনে ভয়ে পালায়। তার নাম শুনেছে অনেকেই, কেউ তাকে দেখেনি। অনেক গুণগান তো করলে, সে মহান ব্যক্তির নামটা তো বলো। তার নাম তো জানি না, তবে তার একটা উপাধি আছে, সেটা হলো আরকে। রবি আরকে শব্দটা শুনে কাঁদতে লাগলো। অরণির কাছে পানির বোতল ছিল, সেটা বের করে দিল। রবি পানি খেলো, তারপর বলল, আর কে তো মরে গেছে তাহলে? তুমিও শুনেছো তাহলে তার নাম? তাকে কে না চেনে? না, মরে যায়নি, অভিনয় করেছিল মরার। একটা ম্যাগাজিন বের হয়েছিল তার মৃত্যুকে ঘিরে। ওখানে লেখা ছিল আরকে তার 2 হাত, রাশেদ আর মাহমুদ এবং বাকি অনেকে একটা মিটিং করছিল। মিটিং শেষ করে যখন সবাই বের হয়ে গেল তখন ভেতরে ছিল আরকে, রাশেদ আর মাহমুদ যখন বের হয়ে আসে তখনও আরকে বের হয়নি।
হঠাৎ ওখানে একটা বিস্ফোরণ হয়। আর কে ছিল ভেতরে, তাই সবাই জানে সে মারা গেছে। লাশটাও কেউ পায়নি, হয়তো একদম ছাই হয়ে গেছে। এই বিস্ফোরণে আর কে হারিয়ে ফেলে, এটাই সবাই জানে। এর বাইরে কি হয়েছিল তা কেউ জানে না। হ্যাঁ, আমিও এতটুকু দেখছিলাম ম্যাগাজিনে। তারপর কি হলো জানি না। তারপর তো কি হয়েছে জানি না, শুধু এটা জানি আর কে বেঁচে আছে। তুমি এটা কিভাবে বলছো? আর কে বেঁচে আছে? অয়ন আর আরিয়ান থেকে জানলাম। তারা কেমনে জানে? আহা, তুমি এত প্রশ্ন কেন করো? তারা জানে, কারণ তারা অপরাধ করেছে অনেক বেশি, আর অপরাধ পূর্ণ হয়ে গেলে তাই আর কে এর চোখে পড়ে গেছে। কিছু দেশদ্রোহী কাজ করতে গিয়ে আর কের কাছে ধরা পড়ল তারা, তাই আজ অয়ন আর আরিয়ান দেশ ছেড়ে পালাচ্ছে। কি বলো, সত্যি? তাহলে আর কে বেঁচে আছে? তাই তো বলছি, আজ থেকে এই ভার্সিটি স্বাধীন, কাউকে আর কষ্ট পেতে হবে না। তাহলে ভালোই হলো। আমিও আর কাউকে, মানে তোমাকে, ভয় পাবো না। তা তো হবে না, তুমি ঠিকই ভয় পাবা, নয়তো। এ কি, এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আবার ভয়ানক হয়ে যাচ্ছ কেন? আমার কিন্তু ভয় করছে। রবির এমন কথা শুনে অরণি এবার হেসে দিল। আহা, হাসলে যে মেয়েদেরকে এত সুন্দর লাগে তা রবির কল্পনার জগতেও বাইরে ছিল। অরণি হেসে যাচ্ছে, রবি এক পলকে তার দিকে তাকিয়ে আছে। অরণি হাসি থামিয়ে রবিকে বলল, কি হলো, এভাবে কি দেখছো? এভাবে হাসলে তো যে কেউ তাকিয়ে থাকবে। আমার তাকানো কি অস্বাভাবিক? তা না, কিন্তু যেভাবে তাকিয়ে আছো প্রেমে পড়ে যাব তো। তুমি প্রেমে পড়বে, তাও আমার মতো খ্যাত ছোট লোকের? এটাও কি আমাকে মানতে হবে? প্লিজ এইভাবে বলো না। আমি আমার আচরণের জন্য তোমার কাছে ক্ষমা চাই। আমি তো বলছি এইসব আমি কখনো ইচ্ছে করে করিনি, আর না আমার এইসব করে কোনো শান্তি হয়, বরং এইখানে এইসব করি আর বাসায় গিয়ে অনুশোচনা বোধ করি। তাও আমার কিছু করার ছিল না। যদি অয়ন আর আরিয়ান আমার খারাপ কিছু করে। এত ভয় পাও ওদের? সবাইকে, খারাপকে সবাই ভয় পায়, আর ভালোকে তো ভালোবাসে। আসলেই তো। আচ্ছা বলো তো, তোমার প্রিয় রং কি? হঠাৎ এটা জিজ্ঞেস করলে কেন? না, তেমন কোনো ব্যাপার না, জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। নেভি ব্লু। তোমার? লাল সবুজ। বাহ, দেশপ্রেমী। কপাল। এখানে দেশপ্রেমীর কি হলো? অনেক কিছু তুমি বুঝবা না। আচ্ছা, আমরা ফ্রেন্ড হতে পারি? আমার কিন্তু তোমাকে সুবিধার মনে হচ্ছে না। রাত 1টার পর একটা সারপ্রাইজ দিচ্ছ, মনে হচ্ছে আমি ঘুমে স্বপ্ন দেখছি। জি না, কোনো স্বপ্ন না। না মানে, আমরা তো ফ্রেন্ড, একই সাথে পড়াশোনা করি। আচ্ছা, বুঝতে পারছি, আর বলতে হবে না। আচ্ছা, অনেক সময় হয়েছে, আর একটা ক্লাস আছে, ওটা করবে না? না, আজ আর ক্লাস করব না, চলো আইসক্রিম খাবো। মানে কি? শোনো মিস, আমি তোমার বয়ফ্রেন্ড না যে বাদাম ফুচকা কিংবা আইসক্রিম খেয়ে গল্প করব। হলেও সমস্যা নেই, ছোট করে বললো যাতে রবি বুঝতে না পারে। কিন্তু রবি তো রবি। কি বললে বুঝতে পারিনি। আমরা তো ফ্রেন্ড, তাই এসবে বয়ফ্রেন্ড হতে হয় নাকি? চল তো। রবির হাত ধরে টেনে তুলে নিয়ে যাচ্ছে আইসক্রিম খেতে। রবি মনে মনে ভাবছে, একটু আগেই তো বললে বয়ফ্রেন্ড হলেও সমস্যা নাই, আর এখন ফ্রেন্ড বলে নিয়ে যাচ্ছ। অতঃপর তারা আইসক্রিম খেতে খেতে চলে গেল। দুজন বসে আইসক্রিম খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ রবি বলে উঠল, আচ্ছা, তোমার কি কোনো স্বপ্ন আছে? স্বপ্ন? আছে, 2টা স্বপ্ন আছে। কি কি বলো তো? এটা হলো বেশ ক্ষমতা লাভ করা, যার মাধ্যমে আমি খারাপ মানুষের মনে আতঙ্ক হয়ে থাকব। আর দ্বিতীয়টা কি? সেটা তো অকল্পনীয়, জানি কখনো পূর্ণ হবে না, তাও আমরা মানুষ, স্বপ্ন থাকে আমাদের। আমারও আছে। তো বলো, তোমার সেই স্বপ্ন কি? আমার দ্বিতীয় স্বপ্ন হলো আর কে সামনে থেকে দেখা। সবার অনেক বড় বড় স্বপ্ন আছে, আর তুমি এটাকে তোমার স্বপ্ন বানিয়ে নিলে। আমার মনে হয় সবার এই স্বপ্ন আছে, তারাও আমার মতো জানে কখনো তাদের স্বপ্ন পূর্ণ হবে না, তাও সবাই দেখে যায়, আমিও দেখে যাই। তুমি হয়তো তাকে দেখেছো বা দেখবে, তোমার যেন ইচ্ছে তাকে দেখার। মনে হয় না বিধাতা তোমার ইচ্ছেকে অপূর্ণ রেখেছে বা রাখবে। কি জানি, তারা তো আবার ছদ্মবেশ ধরতে লাইক করে, হয়তো দেখেছি, কি জানি, হতে পারে। রবি আর অরণি কথা বলছে। হঠাৎ রবির ফোনটা বেজে উঠল। রবি ফোন বের করে দেখে চিরচেনা একটা নাম্বার, কিন্তু কথা হয় না। রবি অরণির পাশ থেকে উঠে গেল, একটু দূরে গিয়ে ফোনটা ধরে কানে দিল। শিকারি শিকার করেছে, কেবল মুরগি বানানোর বাকি।
আর কিছু বলতে হয়নি, রবি সব বুঝে নিছে। তারপর ফোনটা কেটে দিল। অরণির কাছে ফিরে আসতে সে বলল, কে ফোন করেছে, তোমার গার্লফ্রেন্ড নাকি? ছোট লোকের আবার গার্লফ্রেন্ড? ওই তোমাকে না বলছি সরি, তারপরও এভাবে কথা বলছিস কেন? আরে বাপরে, রেগে গেলে কেন? তুই কুটা দিয়ে কথা বললি কেন? ও এই ব্যাপার, আচ্ছা আর বলবো না। রা বাফিন ফোন দিছে। রাফিন তো এই সময় ক্লাসে। হ্যাঁ না মানে ক্লাস থেকে ফোন দিছে, কোথায় জিজ্ঞেস করতেছে। ও, তো তুমি কি বললে? না তেমন কথা হয়নি। আচ্ছা আমায় বাসায় যেতে হবে। এত তাড়াতাড়ি? ওকে, তোমার নাম্বারটা দাও। হুম, একটু কাজ আছে বাসায়, তাই যেতে হবে। কেন, আমার নাম্বার নিয়ে কি করবে? আমরা তো ফ্রেন্ডস, সো তোমার নাম্বার থাকবে না এটা কেমনে হয়? এত কথা বলো না তো, নাম্বার দাও। রবি অরণিকে তার নাম্বার দিয়ে বাসায় চলে এলো। কলিং বেল দিতে হ্যাপি এসে দরজা খুলে দিল। রবির কাপড়ের অবস্থা দেখে হ্যাপি এবারও চোখ বড় করে তাকাচ্ছে। হ্যাপি কিছু বলতে যাবে তার আগে রবি রুমে চলে গেল। একদম গোসল শেষ করে সোজা কম্পিউটারের সামনে বসে পড়লো। কারোর সাথে কথা বললো প্রায় আধ ঘন্টা। তারপর খাবার খেয়ে পুনরায় রুমে এসে পড়লো। একটু পর হ্যাপি 2 হাতে চা নিয়ে এলো। রবি চায়ের কাপে চুমুক দিচ্ছে আর কম্পিউটারের কিবোর্ডে হাত চালাচ্ছে। পাশে যে হ্যাপি বসে কিছু বলছে সেদিকে রবির খেয়াল নেই। হঠাৎ হ্যাপি জোরে চিৎকার করে বলে উঠল, ভাইয়া! বল, চিল্লাচ্ছিস কেন? এতক্ষণ ধরে যে বকবক করে যাচ্ছি, শুনছো না কেন? আবার বল, কি বললি? আজব, এতক্ষণ একটা কথাও শোনোনি? দেখতে পাচ্ছিস কাজ করতেছি তাই শুনি নাই, আবার বল কি বলবি। থাক, আর বলা লাগবে না। এত বিজি তুমি? আচ্ছা বল কি বলবি। তুমি যখনই বাইরে যাও এমন খারাপ পোশাক পরে যাও কেন? কিছু কাজ করতেছি তাই এমন পোশাকে যাই, আর কিছু বলবি? না থাকো, তুমি তোমার কম্পিউটার নিয়ে, গেলাম আমি। হ্যাপির বলতে দেরি কিন্তু চলে যেতে দেরি নয়, সে চলে গেল। এইদিকে অয়নার আরিয়ানকে রাশেদের লোকেরা মেরে অবস্থা খারাপ করে ফেলল। রাশেদের টিমে আছে শ্রাবণ, যে রাশেদের অবর্তমানে টিমকে কন্ট্রোল করে। শ্রাবণ অয়ন আর আরিয়ানকে এত মারলো যে তাদের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। রাশেদ থামতে বললে শ্রাবণ থেমে যায়। সবাই কিছুটা সময় বিশ্রাম নিয়ে নেয়। রাশেদ সবাইকে বাইরে অপেক্ষা করতে বলল। রুমে আছে শুধু রাশেদ, শ্রাবণ আর অধরা। সবাই বাইরে চলে গেল। তাই শ্রাবণ বলল, ভাই সবাই তো বাইরে গেল, আমাদের মধ্যে কি গুরুত্বপূর্ণ আলোচনা হবে? কিছু কথা আছে, দুজনেই মনোযোগ দিয়ে শোন। তোমরা দুজন ছাড়াও আমার একটা সিক্রেট লেডি হ্যাকার আছে। আজ সে এখানে আসবে, তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। তার বাইরে আরও একটা বিশাল সারপ্রাইজ আছে তোমাদের জন্য। লেডি হ্যাকার? লেডি হ্যাকার। মেয়েটা আমাকে মনে হয় লাইকও করে। ভাই আপনি তাও? রাশেদের তাকানো দেখে শ্রাবণ চুপ হয়ে যায়। রাশেদ আবার বলল, আমরা সবই জানি আমাদের আর্কের কথা। সে তো অনেক আগে মারা গেছে। সে আজ এখানে আসবে। মানে এটা কিভাবে সম্ভব ভাই? জোকস করছেন কেন? সে মারা যায়নি, কিছু সময়ের জন্য নিজে একটু বিশ্রামে চলে গিয়েছিল। আজ এখানে আসবে একটু রাত হলেই। সবাই রেডি থাকবে। টিমের যে অবস্থা সে দেখলে খুব খারাপ হবে। সবাইকে একদম রেডি হয়ে থাকতে বলো। আচ্ছা ভাই। অতঃপর 3 জন 3 দিকে চলে গেল। ধীরে ধীরে সময় যেতে লাগলো। সবাই আরকে আর রাশিদের সিক্রেট লেডি হ্যাকারের জন্য অপেক্ষা করতে লাগলো। এইদিকে বিকাল হতে রবি ছাদে গেল। চারপাশটা ভালো করে দেখলো। মুক্ত আকাশের ডানা মেলে উড়ন্ত পাখি। ছাদের এক পাশের ফুল গাছে 2টা প্রজাপতি খেলা করছে। একটু পর রবি নিজের রুমে চলে গেল। হ্যাপিকে পড়তে বসতে বলল। যদিও এমনিতেই পড়তে বসে সে। পাশের বাড়ির লামিয়া হ্যাপির সাথে খুব ভালো মিলে গেছে এই কয়দিনে। 2 জনই ভালো ফ্রেন্ড হয়ে গেছে। অনেক সময় 2 জন একসাথে পড়তে বসে, কখনো হ্যাপির রুমে, কখনো লামিয়ার বাসায়। আজও লামিয়া আর হ্যাপি
লামিয়ার বাসায় চলে গেল। রবি কম্পিউটারে বসে কাজ করছে। রাত প্রায় 9টা হতে রবি মায়ের কাছে গেল আর বলে ওঠে, মা, আমি একটু বাইরে যাচ্ছি। 9টা বাজে, এখন কোথায় যাবি? এই তো একটু বের হব, বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। আচ্ছা, সাবধানে যাস। রবি বেরিয়ে পড়ল তার গন্তব্যের দিকে। এইদিকে রাশেদ, শ্রাবণ, অধরা সহ বাকি সবাই বসে আছে আরকের অপেক্ষায়। এইদিকে হুট করে একটা গাড়ি এলো। এমন গোপন আস্তানায় গাড়ি চলে আসাটা স্বাভাবিক কিছু নয়। রাশেদের ফোনে একটা মেসেজ আসলো। এইদিকে গাড়িটা রাশেদের লোকেরা আটকে ফেললো। না পারছে পেছনে যেতে, না পারছে সামনে আসতে, একদম গেটে গাড়িটা ধরে ফেললো। রাশেদের ফোনে মেসেজ আসতে সে শ্রাবণকে পাঠিয়ে দিল গাড়িটা নিয়ে আসতে। যতক্ষণ পর্যন্ত পরিচিত কেউ তাদের আনতে যাবে না ততক্ষণ গাড়ি ছাড়বে না। শ্রাবণ গিয়ে নিয়ে আসলো। রাশেদ একটু বের হয়ে দেখে কার নিয়ে কেউ আসছে। রাশেদের বুঝতে বাকি নেই যে এটা আর কে না। একটু সামনে এসে গাড়ি থামলে গাড়ি থেকে বের হলো লেডি হ্যাকার রোহানি। আরিয়ানের বোন রোহানি হলো রাশেদের সিক্রেট লেডি হ্যাকার। পরিবারের সবার অগোচরে দেশের সেবায় নিজেকে ভাসিয়ে দিয়েছে সে। হয়তো সেটা রাশেদের দিকে তাকিয়ে রাশেদ রোহানিকে দেখে নিজের মতো করে আবারও ভিতরে চলে গেল। রোহানি গিয়ে সোজা রাশেদের পাশে বসে পড়ল। এই অবস্থা দেখে শ্রাবণ আর অধরা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। রাশেদ অধরাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। পরিচয় পর্ব শেষ করে রাশেদ বলল, রোয়ানি হচ্ছে আরিয়ানের ছোট বোন রোয়ানি, যদিও আমাদের হয়ে কাজ করে, কিন্তু আরিয়ান আর অয়নের দেশদ্রোহী খবর রোয়ানি আমাকে দিয়েছিল। হয়তো এটা রোয়ানির দেশপ্রেম। রোহানি রাশেদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রাশেদকে বলল, চলো ভিকটিমদের একটু দেখব। তোমার ভাই হয় এভাবে বলতে পারলে? দেশদ্রোহী অপরাধীরা কারো ভাই হতে পারে না। ওকে, চল। চারজন মিলে অয়ন আর আরিয়ানকে দেখতে গেল। দুইজন অজ্ঞান হয়েছিল। রাশেদের ইশারা করতে শ্রাবণ গিয়ে তাদের মুখ পানি দিয়ে জ্ঞান ফিরালো। দুইজন মারের চোটে ভালো করে কথা বলতে পারছে না। আরিয়ানের ঝাপসা চোখে তার ছোট বোনকে এখানে দেখে অবাক হয়ে যায় সে অবাক হয়ে রোহানিকে জিজ্ঞেস করলো, তুই এখানে কেন? তোমার মতো দেশদ্রোহীকে শাস্তি দেওয়ার জন্য আমি দেশের কল্যাণে নিজেকে হারিয়ে দিছি। রোহানির কথায় আরিয়ান অবাক হয়ে গেল। তার বুঝতে বাকি নেই রোহানি এতদিন আরিয়ান আর অয়নের গতিবিধি পর্যালোচনা করেছিল আর প্রতিটি আপডেট রাশেদকে দিচ্ছিল। হঠাৎ রাশেদের ফোনে একটা মেসেজ আসলে সে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আসে। পিছন পিছন বাকিরাও শ্রাবণ, অয়ন আর আরিয়ানকে অজ্ঞান করে দেয়। তারপর রাশেদের পেছন পেছনও সেও বের হয়ে আসে। রাশেদ সবাইকে থাকতে বলে গেটের দিকে চলে যায় আর বলে যায় আর কে 1 মিনিটের মধ্যে আসছে। রাশেদ তাড়াতাড়ি গেটে চলে যায়। খুব দ্রুত গতিতে একটা বাইক এসে থামে গেটে। রাশেদ বাইকের পেছনে বসে পড়ল। বাইকারের মাথায় হেলমেটে আর পুরো শরীরে ভয়ঙ্কর পোশাকে বোঝা যাচ্ছে এটা আর কেউ নয় আর কে। গেটের কাছে আসতেই সেখানে থাকা লোকগুলো ভয় পেয়ে যায়। হঠাৎ মৃত্যু মানুষ তাদের সামনে। রাশেদ বাইকের পেছনে বসে পড়ল, তাই কেউ কোনো কথা বলার সুযোগ পায়নি। বাইক সোজা এসে থামলো অয়ন আর আরিয়ানকে বেঁধে রাখা রুমের পাশে। মাথার হেলমেট খুলে দেখে ভয়ঙ্কর লাল চোখ, মুখে মাস্ক আর বাম হাতের তালুতে ছোট্ট করে লেখা আর কে। রাশেদ আর আরকে সোজা চলে গেল আরিয়ান আর অয়নকে বেঁধে রাখা রুমে। আরকে এর পেছনে পেছনে রাশেদও সে রুমে ঢুকে পড়ে। যখন শ্রাবণ, রোহানি আর অধরার রুমে ঢুকতে যাবে তখনই রাশেদ নিষেধ করে, কারণ আরকে এখন নিজের আসল চেহারা দেখাবে অপরাধের। রাশেদ আর আরকে ভিতরে চলে গেল। আরকে দেখে অয়ন আর আরিয়ান কেঁদে ফেলল, কারণ সে বেঈমানদের কখনো ক্ষমা করে না। অনেকে বলতে পারেন শ্রাবণ তো তাদের অজ্ঞান করে ফেলেছিল, তাহলে আবার জ্ঞান ফিরালো কখন? শ্রাবণ যখন অজ্ঞান করে ফেলেছিল তখনও তাদের জ্ঞান ছিল, যাতে আর না মারে তাই অজ্ঞান হওয়ার অভিনয় করেছিল। তাই তো আরকে রুমে আসার সাথে সাথেই দুইজন ভয়ে কাঁদতে শুরু করলো।
অনেকদিন ধরে রাশেদ আর আরকের সাথে দেখা হয় না, তাই রাশেদ কিছুটা ইমোশনাল হয়ে আরকেকে জড়িয়ে ধরলো। কুশল বিনিময় শেষে আরকে এক পা দু পা করে আরিয়ান আর অয়নের দিকে যাচ্ছে। আরকের সামনে যাওয়ায় তাদের অন্তরাত্মা কেঁপে উঠল, চোখের জল মাটিতে গড়িয়ে পড়ছে। মুখে মাস্ক থাকায় আরকের আসল চেহারা দেখা যাচ্ছে না। রুমে রাশেদ, আরকে আর অয়ন আরিয়ান ছাড়া আর কেউই নেই। অয়ন আর আরিয়ানকে যখন মরতেই হবে, নিজের চেহারাটা একটু দেখে নেওয়াই উচিত মনে করল আরকে। যখনই মুখে থাকা মাস্ক খুলল, আরকে আরিয়ান বলে উঠল, তুই? হ্যাঁ আমি। আবারও সেই রহস্যময় হাসি, যেটা দেখে আরিয়ান ভয় পেত। সে বুঝতে পারতো না এই হাসির মানে, মনে করতে পারেনি এই হাসি আদৌ কি দিত। যখনই সামনে এলো তখনই বুঝতে পারছে এই হাসির রহস্য। আরিয়ান সোজা আরকের পায়ে পড়ে গেল আর বলে ওঠে, ভাই আমাকে মাফ করে দেন, বিশ্বাস করেন আপনাকে মারার প্ল্যান আমার ছিল না। এসব করেছে ওই ইন্ডিয়ান এজেন্টের চিফ নিয়াজ। সে তো নিজের দেশের জন্য অন্য দেশের ক্ষতি করবে, তাই বলে তুই এই দেশের সাথে বেইমানি করবি? ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন। শেষ ইচ্ছে থাকলে বল, শেষ দিন আজ তোর। ভাই মাফ করে দেন, আর জীবনেও এমন করব না। তুই আমার টিমে ছিলি, কাজ করতি দেশের জন্য। নিয়াজের কথাই তুই আমাকে মারার প্ল্যান বানালি, এটা তো খুব বড় একটা অপরাধ। আর কোনো কথা বলতে না দিয়ে দুইজনের মাথায় শুট করে দিল। অনেকদিন পর আরকে গুলি চালালো। বারুদের গন্ধ নাক দিয়ে শুকে কেমন যেন এক পৈশাচিক শান্তি পেল সে। হঠাৎ পেছন থেকে রাশেদ বলে উঠল, রবি। আরকে আর কেউ নয়, ভার্সিটির সে আনস্মার্ট খ্যাত ছেলে, তাই হলো আরকে, মানে রবিউল হাসানের ছদ্মনাম আরকে। রবি। আবারও মাস্ক পরে সে রুম থেকে বের হলো। রাশেদ রবিকে নিয়ে আর একটা রুমে গেল। সবাই যেখানে বসা আছে, অর্থাৎ শ্রাবণ, অধরা আর রোহানি। রুমটা খুব ভালো করে সাজানো, হয়তো সেটা রবি আসবে বলে। পাশের টেবিলে হঠাৎ ফোন বেজে উঠল। রাশেদ ফোন হাতে নিয়ে দেখে ওটা আরিয়ানের ফোন, আর কল দিছে চিফ নিয়াজ। রাশেদ রবিকে এই কথা বলল। সাথে সাথে রবি রাশেদকে ইশারা করলো কম্পিউটারে ফোনটা কানেক্ট করতে। রাশেদ ফোন কানেক্ট করে ফেলল কয়েক সেকেন্ডের মধ্যে। রবি কম্পিউটারের সামনে বসে গেল, কিবোর্ডের হাতে কারিশমা দেখাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে ফোনটা রিসিভ করলো। অপর পাশ থেকে নিয়াজ বলল, আরিয়ান, আমাদের ডাটা পেতে আর কত সময় লাগবে? আর অল্প সময়, কাজ প্রায় শেষের দিকে। আর মাত্র 2 দিন সময় আছে, এর মধ্যে কিছু করো তাড়াতাড়ি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, আর একটু হলে কাজ শেষ। তাহলে কালই আমার সাথে দেখা করো, নতুন একটা ক্লু পেয়েছি, ওটা ইমেল বা অন্য উপায়ে সেন্ড করা যাচ্ছে না। কাল এসে দেখে যাও এটা দিয়ে কিছু করতে পারো কিনা। ওকে, লোকেশন 88.4.59.565। ওকে, কাল বিকালে দেখা করছি। অতঃপর ফোন কেটে দিল। হঠাৎ কম্পিউটার স্ক্রিনে রবি কিছু দেখতে পায়। তখনই রবি নিজের গান বের করে শুট করে দেয় রোহানি হাঁটুতে। এমন অবস্থায় রাশেদ সহ সবাই ভয় পেয়ে যায়। রোহানিকে শুট করলো কেন, এটাই তার প্রশ্ন। পায়ে গুলি লেগে রোহানির হাত থেকে ফোন পড়ে যায়। রবি আবারও নিজের গান কোমরে গুঁজে নেয়। রাশেদ সোজা এসে রবির সামনে দাঁড়িয়ে গেল। সবাই রুমে থাকলেও রাশেদের রাগ উঠে গেল হঠাৎ এমন শুট করায়। রাশেদ কিছু বলতে যাবে তার আগে রবি গিয়ে রোহানির ফোনটা হাতে নিল আর রাশেদকে দিল। রাশেদ ফোন হাতে নিয়ে কিছুটা সময় দেখে নিজের কোমর থেকে গান বের করে রোহানির মাথায় শুট করে দিল। লাশ হয়ে গেল আরও একজন, বাকি 4 জন আছে রুমে। রবি ওরফে আরকে, অধরা, রাশেদ আর শ্রাবণ। শ্রাবণ রাশেদকে জিজ্ঞেস করলো, রোহানিকে শ্যুট করলো কেন? সেও বেইমান, আর আমাদের ডিকশনারিতে বেইমানের অস্তিত্ব থাকে না। কিছু বুঝলাম না ভাই। তখন রবি নিজের মাস্ক খুলল। শ্রাবণ আর অধরা রবিকে দেখে বেশ অবাক হলো, কারণ ওরা রবিকে আগে অনেকবার দেখেছে। এমনকি শ্রাবণ রবির নামেও জানে, কিন্তু সে যে আর কে সেটা জানতো না। রবির মুখ দেখে শ্রাবণ বলে উঠল, রবি? শ্রাবণ ভাই আমি।
মানে কিভাবে কি? আপনি ছদ্মবেশ ধরে চলতে পারেন, আমি পারি না? ভাই কিছু বুঝতেছি না। ওকে, সব বলছি। আমি আর কে কাজের কারণে আপনার এলাকায় এসেছি। আর দ্বিতীয় থাকলো রোহানির কথা। রোহানি আরিয়ানের আপন বোন না, কিন্তু তারা এক বাসায়ও থাকে। আসলে হচ্ছে রোহানিও ভারতের একজন এজেন্ট, যেটা রাশেদ জানতো না, এমনকি আরিয়ানও জানতো না। এটা তার আপন বোন নয় যে এটা, কিন্তু আমি জানতাম। বছরখানেক আগে রোহানি ভারতের এজেন্টের হয়ে কাজ শুরু করে। আমার বেঁচে থাকা, এখানে আসা সব কিছু রাশেদ রোহানিকে বলছে, আর রোহানি চিফ নিয়াজকে বলেছে। আমাদের মধ্যে আরও অনেক লোক আছে নিয়াজের। আজ এখানে যারা আছে সবাইকে শেষ করে দেব। তার মানে ভাই আপনি এতদিন ছদ্মবেশ ধরে আমাদের পাশে ছিলেন, কিন্তু আমরা কিছুই জানলাম না। আমি জানতে দেই নাই, তাই জানতে পারেননি। আর আপনি আমাকে আগের মতো তুমি করে বলবেন, সমস্যা নাই। কিন্তু ভাই। কোনো কিন্তু নাই। রবির কথায় শ্রাবণ চুপ হয়ে গেল। পাশে রোহানির লাশ পড়ে আছে। রবি হেঁটে রোহানির কাছে গিয়ে বলল, এই মেয়েটা রাশেদকে প্রেমের ফাঁদে ফেলেছে আর এসব করিয়েছে। আমি জানতাম নিয়াজ আরিয়ানের ফোনে কল দেবে, তাই আমি কম্পিউটারের ফোনটা কানেক্ট করতে বললাম, আর আমার ভয়েসকে আরিয়ানের ভয়েসে রূপান্তর করলাম, যাতে নিয়াজ বুঝতে না পারে এটা আরিয়ান নয়, রবি। আর নিয়াজ যে নাম্বার বলেছে সেটা লোকেশন নাম্বার। ওখানে আসলে নিয়াজ নেই, সে আছে ঢাকায়। আর সেই লোকেশন বলেছে সেটা চট্টগ্রামের। নিয়াজ জানে আরিয়ান মারা গেছে। রোহানি প্রতি মিনিটের খবর নিয়াজকে জানাতো। সে হিসেবে নিয়াজ জানে আরিয়ান সেখানে যাবে না, যাবে শুধু আর কে, মানে আমি। রবি এসব বলে থেমে গেল। পানির বোতল ছিল, সেখান থেকে পানি খেলো একটু। তারপর রাশেদের কানে কানে গিয়ে বলল, প্রেম তোকে অন্ধ করে দিচ্ছে, সেটা তুই বুঝতেও পারছিস না। আর যে তোকে ভালোবাসে তাকে তুই চিনতেও পারছিস না। মানে কে আমাকে? রোহানি নয়, তোকে অধরা ভালোবাসে। মানে তুই কিভাবে জানিস? আমি আরো অনেক কিছু জানি যেটা তুই জানিস না। রবি রাশেদের কাছ থেকে কিছুটা সরে এলো, সোজা অধরার সামনে গিয়ে দাঁড়ালো। অধরা ভয় পাচ্ছে, সে মনে করছে এই বুঝি সে কোনো ভুল করলো আর তার মাথায় খুলি উড়ে যাবে। রবি অধরাকে বললে, ভাবি, আমার ভাইটাকে সামলে রাখবেন। আপনি তো সব জানেন, তাকে সামলানো আপনার পক্ষে ততটা কঠিন হবে না। মামুনি, এত ভয় পাওয়ার কিছু নেই। আপনি যে রাশেদকে ভালোবাসেন সেটা আমি জানি। হয়তো ভয় বলতে পারেননি, কিন্তু সমস্যা নাই, আমি তো আছি। আপনি এসব কিভাবে জানলেন? ভাবি, ছোট বাচ্চাদের মতো কথা বলবেন না তো। আমি আর কে, কখন কোথায় কি হচ্ছে সব আমি জানি। আপনার ভাই তো এসব বুঝে না। বেইমানের কারণে এসব কেউ বুঝে না আমাদের লাইনে। সবার মনে প্রশ্ন থেকে যায়, এই বুঝি কোনো ছলনাময়ী এসে পুরো সাম্রাজ্য গুটিয়ে দেবে। তাই আমাদের জীবনে প্রেম জিনিসটা আসে না। যদি আপনি সত্যি আমার বন্ধুকে ভালোবাসেন তাহলে সোজা বিয়ে করে ফেলুন, নয়তো হারাতে হতে পারে। রবির কথায় অধরা বেশ লজ্জা পেল বটে, তাই তো মাথা নিচু করে ফেললো। রবি রাশেদের কানে কানে গিয়ে বলল, যদি অধরাকে তোর ভালো লাগে তাহলে বিয়ে করে ফেল। রাশেদ অধরার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল আর ছোট্ট করে বলল, ওকে। রবি আবারও রোহানের ক্লাসের কাছ দিয়ে এক চোখে কিছু সময় তাকিয়ে ভাবলো, কি ছলনাময়ী নারী তুমি! ভালোবাসার ফাঁদে ফেলে শেষ করে দিতে পারো পুরো দুনিয়া। চাইলে কিন্তু ভালোবেসে পুরো দুনিয়াকে তোমার মতো করে সাজাতে পারতে, কিন্তু তুমি তো ছলনাময়ী। এসব তো করার জন্য তোমার জন্ম। বাইরে তাদের যত লোক আছে সবাইকে সামনে থাকা খোলা মাঠে দাঁড় করাতে বলো। রবির কথা শুনে শ্রাবণ যেন বসে না যায়। শ্রাবণের বুঝতে বাকি নেই এখন আরো কতগুলো বেইমানের মাথায় খুলি উড়ে যাবে। রবি রাশেদ আর অধরার রুমে বসে অপেক্ষা করছে যাতে শ্রাবণের কাজ শেষ হয়। রবির মাথায় হঠাৎ একটা আইডিয়া আসলো। এইদিকে শ্রাবণ সবাইকে খোলা মাঠে লাইনে দাঁড় করিয়ে আবারও রবির কাছে ফিরে এলো। তখনই রবির আইডিয়াটা কাজে লাগালো। চিফ নিয়াজকে রবি আর রাশেদ আগে থেকেই চেনে, তাই তো রাশেদের কাছে অনেক আগে থেকে নিয়াজের মুখে একটা মুখোশ বানানো আছে। সবকিছু চিফ নিয়াজের মতো করে শ্রাবণকে সাজিয়ে দিল। শ্রাবণ অবাক, কি হচ্ছে তার সাথে কিছুই জানে না। শ্রাবণ যখন সম্পূর্ণ চিফ নিয়াজের রূপ ধরল তখন রবি শ্রাবণকে বলল,
শ্রাবণ ভাই, আপনি এখন এই রুমের পেছন দরজা দিয়ে বের হবেন আর ফিরে আসবেন সামনে দিয়ে। আমরা খোলা মাঠে থাকবো, সবার সাথে আমরা কথা বলবো। আপনি হঠাৎ করে একটা শব্দ বলবেন আর সেটা হলো ইসেরি। এটা বললে হবে, বাকিটা আমরা বুঝে নিব। এটার মানে কি ভাই? ইসেরি মানে বসে যাও। এটা বেস্কিউ ভাষার শব্দ, আর এটা শুধু তারা জানে যারা শুধু চিপ নিয়াজের হয়ে কাজ করে। বাকিরা এই শব্দ জানে না। তার মানে আমি নিয়াজের মতো সেজে সবার সামনে যাব আর এই শব্দ বলবো। যারা নিয়াজের হয়ে কাজ করে তারা বসে যাবে, তখন আমরা বুঝতে পারবো কারা নিয়াজের জন্য কাজ করে। একদম ঠিক বলেছেন, কিন্তু একটু ভুল আছে। ভুল? এটা কি? সামনে এসে বলা যাবে না, একটু দূর থেকে বলতে হবে, যাতে তারা বুঝতে না পারে কোথা থেকে এসব বলা হচ্ছে। ওকে, বুঝতে পারছি। তাহলে আমি যেভাবে বলছি সেভাবে আপনি যান, আর আমরা তাদের কাছে যাচ্ছি। আমরা কথা বলার মাঝখানে আপনি শব্দটা বলবেন। শ্রাবণ দরজার পেছন দিয়ে চলে গেল। রবি, রাশেদ আর অধরার সামনে দরজা দিয়ে সব লোকদের কাছে গেল। রবি সবার উদ্দেশ্যে বলল, আমি কে তা সবাই জানো। সবাই এটাও জানো যে আমি কোনো বেঈমানকে ক্ষমা করি না। কেউ দেশের বিরুদ্ধে কাজ করলে তার ক্ষমাই বাংলার মাটিতে হয় না। রবি কথা বলছিল, হঠাৎ কেউ বলে উঠল, এসেরি। অনেক জোরে বলল, সাথে সাথে তিনজন মাটিতে বসে গেল। রবি একটা মুচকে হাসল। শ্রাবণ নিজের মুখোশ খুলে রবির কাছে এসে দাঁড়ালো। বসে যাওয়া তিনজনকে সামনে আনলো। রবি সবার উদ্দেশ্য বলল, আমি এই তিনজনকে নিয়ে যাচ্ছি আমার সাথে। বাকি তোমরা ঠিকমতো কাজ করবে, ভুলেও কেউ বেইমানি করতে যাবে না। রবি তিনজনকে নিয়ে অয়ন আর আরিয়ানকে যে রুমে মেরে রেখে দিছে সেই রুমে নিয়ে গেল। রাত প্রায় 10:30, কিন্তু চারপাশে এত লাইট যে দিনের আলোর মতো দেখা যাচ্ছে। তিনজনকে রুমে এনে বসালো। রবির পিছন পিছন রাশেদ, অধরা আর শ্রাবণও আসলে। রবি সবার সামনে গেছে মাস্ক পরে। রাশেদ পেছন থেকে বলল, এরা কি সেই বেইমান? এরা তিনজন নয়, দুইজন এখানে বেইমান। ওরা তো তিনজন। একজন আমাদের লোক, বলতে পারিস একদম আমার লোক। কোনটা তোর লোক? এই অজয় হলো আমার লোক, বাকি দুইজন চিপ নিয়াজের লোক। কিছু বুঝলাম না। আচ্ছা বলছি, অজয় হলো একজন এজেন্ট, বাংলাদেশ এজেন্ট, আমার হয়ে কাজ করে। সে কাউকে জবাব দেয় না, শুধু আমাকে বলে তার সব কথা। এমনকি প্রধানমন্ত্রীও যদি তার জবাবদিহি চায়, সেও তার মুখ খুলবে না, কেবল তার সব রিপোর্ট আমাকে দিবে। আমি জানতে পারি এখানে চিপ নিয়াজের লোকেরা ঢুকে পড়েছে, তাই আমি অয়সকে তোর টিমে ঢুকিয়ে দিলাম, আর চালাকি করে চিপ নিয়াজের লোকের সাথে হাত করে তার লোক বানিয়ে দিলাম। তারপর চিপ নিয়াজের সব খবর আমাকে দেয় অজয়। তার মানে এরা দুজন আসল বেইমান? এখন এদের দুইজনের মাথার খুলি উড়ে যাবে। কথা বলতে দেরি, শুট করতে দেরি না। আবারও দুইটা লাশ পড়ে গেল। রবি অজয়কে আবারও রাশেদের লোকদের সাথে মিশে যেতে বলল। অজয় রবিকে সেলুট দিয়ে চলে গেল। রবি শুধু মাফিয়া তা কিন্তু নয়। সেদিন আরিয়ান নিয়াজের সাথে হাত করে রবির সাম্রাজ্য গুড়িয়ে দিতে চেয়েছিল। সব রবি আগে থেকেই জানতো, কিন্তু বাংলাদেশ সিক্রেট এজেন্সির হেড রবিকে দেশের জন্য কিছু করতে বলেছি। তারপর রবিকে সিক্রেট হ্যাকারের চাকরি দেয়, যদিও সেটা কেবল লোক দেখানো ছিল। তাই রবি সে আগুনে নিজেকে পুড়িয়ে ফেলার অভিনয় করে। আসলে সেদিন রবি পেছনে থাকা দরজার দিয়ে বের হয়ে গেছিল, যাতে এসবের পেছনে মূল কার হাত তা জানতে পারে। রাশেদ পিছন থেকে রবির কাঁধে হাত রাখলো। রবি রাশেদকে বলল, এক্ষুনি চিপ নিয়াজের উপর অ্যাটাক কর, তার আসল লোকেশন অজয়ের থেকে জেনে নে। অতঃপর রবি সোজা বাসায় চলে এলো। রাত গড়িয়ে 11টা হলো। কলিং বেল দিতে হ্যাপি এসে দরজা খুলে দিল। হ্যাপি দরজা খুলে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ রবি তখনও আর্কের পোশাক পরে আছে। মুখে মাস্ক, চেনা যাচ্ছে না রবিকে। হ্যাপি খুব ভয় পাচ্ছে, কারণ আর্কের নাম শুনেছিল আর ম্যাগাজিনে দেখেছিল। কখনো হঠাৎ এইভাবে সামনে আসতে পারে তা কল্পনাই ছিল না। হ্যাপির অবস্থা খারাপ দেখে রবি তাড়াতাড়ি নিজের মাস্ক খুলল। রবিকে দেখে এবার বেশ অবাক হলো। হ্যাপি ভয়ে কেঁদে দিছে, প্রায় চোখের কোণে পানি জমে গেছে। ভাইকে দেখে সে ভয় কেটে গেল, কিন্তু রবি যে আর কে সেটা আর তার বিশ্বাসই হচ্ছে না। হ্যাপি রবিকে বলল, এত রাত হয়েছে, কেন আসতে? আর এসব কার পোশাক পরে আসছো? এই পোশাক পরা নিষেধ, জানো না সেটা?
আরে বাহ, আমার বোন তো অনেক বড় হয়ে গেছে, একসাথে অনেক প্রশ্ন করে। হ্যাঁ, বড় হয়েছি। এসবের মানে কি বল? রাত হলো, কিছু কাজ ছিল তাই। আর এই পোশাক সবার জন্য নিষিদ্ধ, কিন্তু আমার জন্য নয়, কারণ তোর ভাই। আসলে এটাই। মানে তুমি? আমি আর কে। রবির কথা শোনার সাথে সাথে হ্যাপি রবিকে জড়িয়ে ধরলো। সবার মতো হ্যাপিরও ইচ্ছে ছিল আর কে দেখার, কিন্তু সবার মতে সে তো মারা গেছিল, তাই হ্যাপিও ছেড়ে দিছে আর কে দেখার ইচ্ছে। তার ভাই যে আসল আর কে সেটা কল্পনার জগতেরও বাইরে ছিল। হ্যাপি দুই দিক থেকে খুশি, আর কে দেখা আর সেটা যে তার ভাই। রবি হ্যাপির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কখনো ক্ষমতা দেখাবি না, আর আমার পরিচয় কাউকে দিবি না। ওকে ভাইয়া, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। ওকে, তুই খেয়েছিস? তুমি না খেলে আমি কি খাই? আহা, যা তাহলে খাবার রেডি কর। অতঃপর হ্যাপি আবার খাবার রেডি করলো। রবি খেয়ে নিল। এইদিকে অজয়ের থেকে চিপ নিয়াজের লোকেশন নিয়ে রাশেদ নিয়াজের উদ্দেশ্যে রওনা দিল। হ্যাপি তার মাকে বলল রবি খাবার খেয়ে ঘুমোচ্ছে, কিন্তু সেটা তো রবি। বোনের সামনে ঘুমাতে গেলেও সামনে যে মিশন আছে সেটা তো আর না করে এইদিকে হ্যাপি রুমে চলে গেল। অপরদিকে রবি সবার অগোচরে বাসা থেকে বের হয়ে গেল। এইদিকে রাশেদ আগে আগে অজয়কে চিপ নিয়াজের আস্তানায় পাঠিয়ে দিল। পেছন পেছন রাশেদ তো আছেই, সাথে আরও লোক সংখ্যা। নিয়াজের যে লোক পাচ্ছে তাকে সেখানে মেরে দিচ্ছে। এভাবে একের পর এক লোককে মেরে সবাই নিয়াজের মূল আস্তানায় চলে গেল। সবাই চারপাশে ঘিরে ধরলো। যখনই রাশেদ ভিতরে ঢুকতে যাবে তখনই পিছন থেকে রবি রাশেদের কাঁধে হাত দিল। অবশ্যই মাস্ক পরা অবস্থায়। রাশেদ রবিকে দেখে একটা মুচকে হাসি দিল। রবি আর রাশেদ একসাথে নিয়াজের রুমে ঢুকে পড়ল। নিয়াজ এখনো ঘুমাচ্ছে। রবি গিয়ে একটা চেয়ার নিয়ে বসলো। রাশেদ তার আগে কিছু কাজ করে নিল। নিয়াজ গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ কারোর উপস্থিতি বুঝতে পেরে তার ঘুম ভেঙে গেল। হঠাৎ রুমে আর কে দেখে নিয়াজ বেশ ভয় পেয়ে গেল, কারণ এটা নিয়াজের গোপন আস্তানা, কেউ এখানে আসতে পারে না। নিয়াজ তাড়াতাড়ি উঠে পাশে রাখা গুলি হাতে নিল। রবি নিয়াজের গুলি নিয়ে দেখে একটা মুচকি হাসি দিল। নিয়াজ গুলি ধরে হাসতে হাসতে বলল, আজ তাহলে আর কে আমার কাছে ধরা দিল? রবি তখনও হাসছে। পাশে রাশেদ দাঁড়িয়ে আছে। চিপ নিয়াজ গুলি খুব ধরে রবিকে বলল, তোর মুখোশ খুল দেখি তোকে একটু। রবি বাধ্য মানুষের মতো নিজের চেহারা দেখালো। নিয়াজ হাসতে হাসতে বলল, এই পিচ্ছি তাহলে আর কে পুরো দুনিয়া কাঁপাচ্ছে? পিচ্চি শব্দটা রবি কখনো নিজের জন্য শুনবে না তা ভাবেনি। রবি এবার বেশ হাসি পেল। রবির হাসি দেখে নিয়াজ বলল, আজ তোকে এখানেই শেষ করে দিব। চারপাশে আমার লোক, একটা ডাক দিলে সবাই চলে আসবে, তোকে টুকরো টুকরো করে দিবে। ডাক তাহলে। চিপ নিয়াজ এবার একটু ভয় পেল। সবাইকে ডাকলো কিন্তু কেউ আসলো না। অবস্থা খারাপ বুঝতে পেরে নিয়াজ রবিকে শুট করে দিল। কিন্তু এ কি, গুলি তো বের হয় না। রবি হাসতে হাসতে বলল, বুলেট রাশেদের হাতে। রাশেদ তার হাতে থাকা বুলেট দেখালো। তার মানে রাশেদ আগেই বুলেটগুলো বের করে নিল। রবি গিয়ে নিয়াজের ল্যাপটপ নিয়ে কি যেন করলো। নিয়াজের ফোনে অ্যালার্ম আসলো, তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। রবি হাসতে হাসতে বলল, শুধু তোর অ্যাকাউন্ট নয়, তোর পুরো ভারতের সব ব্যাংক অ্যাকাউন্ট শেষ করা আমার বাম হাতের কাজ। অন্য দেশের ক্ষতি করাই তোর কাজ, তাই আজ তোর জীবন শেষ। রবি নিয়াজের সাথে কথা বলে সময় নষ্ট করতে চায়নি, তাই শুট করে দিল। নিয়াজের ব্যাংক অ্যাকাউন্টের সব টাকা গরিব মানুষের ফোনে দিয়ে দিল। রবি একটা মুচকে হাসি দিল। শেষ হলো কিছু দেশদ্রোহী আর অপদার্থ কিছু মানুষ। সবাই চায় আর কের মতো মানুষ যেন বাংলাদেশে একটা হলেও তৈরি হয়। কাজ শেষ করে রবি সবার অগোচরে আবারও বাসায় চলে এলো। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটিতে গেল। আজকে কি একটা এক্সাম আছে যেটা স্যার বলেছিল। সবাইকে একটা প্রশ্ন করলো, সেটার উত্তর যে মিলাতে পারবে সেই হবে আজীবন সবার কাছে স্মৃতির মানুষ। সবাইকে ট্রাই করতে দেয়া হলো, কিন্তু কেউ পারলো না। শেষে কেবল অরণি আর রবি বসে আছে। আজ অরণি রবির পাশে বসলো। অরণি গেল কিন্তু সেও পারেনি। সবার শেষে রবি ছিল। স্যার সবাইকে বলল, আমাদের মধ্যে কেউ পারেনি।
তোমাদের কারো নাম কেউ মনে রাখবা না। স্যার আমি এখনো করিনি। রবির কথা শুনে সবাই হেসে দিল। এই হাবাগোবা ছেলেটা এই সমস্যার সমাধান করবে? রবির কথা শুনে স্যারও বিরক্ত নিয়ে বলল। তোমার দ্বারা এসব হবে না। রবি বুঝতে পারলো স্যার সবার সামনে তাকে আবারও অপমান করলো। রবি চিন্তা করলো এই সমস্যার সমাধান যদি রবি করে দেয় তাহলে স্যার তার উপযুক্ত জবাব পেয়ে যাবে। স্যার চলে যেতে চাইলে রবি থামতে বলে। স্যারের টেবিল থেকে কলম নিয়ে 2 মিনিটের মধ্যে রবি এই সমস্যার সমাধান করে দেয়। স্যার অবাক হলো, এত তাড়াতাড়ি শেষ করলো, তাও নির্ভুলভাবে করতে পারলো। সবাই রবির সমাধান বের করাতে অবাক হয়ে যায়। স্যার এবার বুদ্ধি করে আরও একটা সমস্যা দিল রবিকে, কিন্তু সেটাও রবি 3 মিনিটের মাথায় সমাধান করে ফেলল। এবার স্যারের বুঝতে বাকি নেই রবি বাহির থেকে যেমন দেখা যায় আসলে সে তেমন নয়। রবি আসলে অনেক বড় খিলাড়ি। স্যার কিছু বলতে যাবে তার আগে রবি বলল। পোশাক মানুষের ভেতরে কি আছে তা বলে দেয় না। স্যারকে কিছু বলতে না দিয়ে রবি সোজা বের হয়ে গেল। রবির পিছনে অরণিও বের হয়ে গেল। রবি সোজা একটা গাছের নিচে গিয়ে বসলো। একটু পর রবি অরণিকে বলল, আমি আজ এখান থেকে চলে যাব। মানে কই যাবে? আমার শহরে চলে যাব। কেন? এখানে থাকলে কি সমস্যা? আমি এখানে পড়তে আসিনি, কাজে আসছি, কাজ শেষ, এখন চলে যাব। আমি এত কিছু জানি না, তুমি যাবে না। এখানে আমার কেউ নেই, কিছু নেই, আমি আমার বাসায় চলে যাব। কে বলেছে কেউ নেই? আমি আছি তো। আমি তোমাকে ভালোবাসি। সেদিন তুমি যেভাবে আমার দিকে তাকিয়েছো, আমি সেদিন তোমার প্রেমে পড়ে গেছি। এখন তুমি বলো এখানে আমার কি দোষ? যদি সত্যি তুমি আমাকে চাও তাহলে বিয়ে করতে পারো। আমি রাজি। আমি বেকার, কি খাবে? সমস্যা নেই, হয়ে যাবে, ম্যানেজ করে নিব দুজনে মিলে। তোমার বাবা মিজান সাহেব আমাকে তোমার পরিবারে মেনে নেবে না। আমি বাবাকে বোঝালে বুঝবে, কিন্তু তুমি বাবার নাম কিভাবে জানো? আমি শুনেছিলাম হয়তো। অবশেষে রবি চলে গেল তার শহরে। তার মা, আপু, ছোট বোন, হ্যাপি সবাই আবারও এক ঘরে আছে। পরদিন রবির ফোনে অরণি কল দিলে রবি ফোন ধরে। অরণি আজ বেশ খুশি, কারণ তার বাবা রাজি হয়ে গেছে রবির সাথে অরণির বিয়ে দিতে। রবিও বেশ খুশি প্রিয় মানুষটাকে নিজের করে পাবে বলে। পূর্ণতা পাক এই ভালোবাসা, শুভ হোক তাদের নতুন পথ চলা।